ঘটনাটির সময়কাল 1999 সালের দিকে। এই আনিস ভাইয়ের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লাহর দরগার ফিলিপনগর গ্রামে। ওই এলাকায় যারা আছেন বা আমাদের ঘটনা শুনছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। চলুন মূল ঘটনায় চলে যাই। 1999 সালের গরমকালে ঘটনাটা ঘটেছিল। তখন এই যে বৈশাখ মাস, ঝড় বাদলের সময়, এমন একটা সময় আর কি। এই আনিস ভাইয়ের বাবার নাম হচ্ছে রোকন, আমরা রোকন চাচা বলেই সম্বোধন করছি। রোকন চাচার মাছ ধরার কিন্তু দারুণ একটা নেশা ছিল। উনি বন্ধু বান্ধবদের সাথে মাছ ধরতে চলে যেতেন। যখন ওর সাথে এই ঘটনাটা ঘটে তখন ওর বয়স 25 এরকম হবে আর কি। উনি যখন মাছ ধরতে গিয়েছেন, একটা বিলের কাছে গিয়েছেন, ওনারা পলো দিয়ে মাছ ধরেন। অনেকে এটাকে খালই বলে, পলো বলে, কলই বলে, এক একটা জায়গায় এক এক ধরনের নাম। তবে আমাদের বৃহত্তর ফরিদপুর অঞ্চলে এটা পলো নামেই অভিহিত করা হয় বেশি আর কি। তো উনি পলো দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। পলো জিনিসটা আপনারা অনেকেই চিনে থাকবেন। পলো বাঁশ দিয়ে তৈরি এক ধরনের বিশেষ জিনিস। এটার উপরিভাগে ছোট্ট একটা ছিদ্র থাকে বৃত্তাকার, আর নিচের অংশে এই বৃত্তাকারের ছিদ্রটা আস্তে আস্তে বড় হতে হতে নিচ পর্যন্ত আসে। গ্রামে মাঝে মাঝে দেখা যায় এই পলোর মধ্যে হাঁস মুরগির বাচ্চা বা হাঁস মুরগি ধরে রেখে দেওয়া হয়, উপর দিয়ে খাবার দেওয়া হয়। এটা তো গেল এটার একটা কাজ। আর একটা কাজ হলো এই পলো মাছ ধরার ক্ষেত্রে ব্যবহৃত হতো। যেখানে মাছ আছে বলে মনে হয় সেখানে পলোটা ফেলা হতো। এরপর পলোর উপরের অংশ দিয়ে হাত ঢুকিয়ে ভেতরের মাছটা ধরা হতো। ধরার পর হাতটা আবার ওই উপরের অংশ দিয়ে বের করে মাছ ধরার কোনো একটা পাত্রে রাখা হতো। এভাবেই পলোর দুই ধরনের ব্যবহার গ্রামের মানুষজন করে থাকে। আপনারা অনেকে সেটা দেখেছেন, আমি নিজেও দেখেছি। উনি পলো নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন বন্ধু বান্ধবদের সাথে। তো বিলের একটা নির্দিষ্ট জায়গায় উনি মাছ ধরছেন। সেখানে হাঁটু পানির মতো পানি ছিল, খুব যে বেশি পানি ছিল বিষয়টা এরকমও না। তো উনি ওনার মতো করে মাছ ধরছেন। ওখানে হয় কি, সবাই যে একসাথে মাছ ধরবেন বিষয়টা এরকম না। এক একজন এক একদিকে ছড়িয়ে ছিটিয়ে যান, পরে আবার নিজেরাই নিজেদেরকে ডাক দিয়ে একত্র হয়ে যান, এরপর বাড়ির দিকে চলে যান। এরকমই হর হামেশা হচ্ছিল। অন্যান্য দিনের মতোই প্ল্যান ছিল যে আজকেও ওইভাবে ওনারা মাছ ধরে আবার সবাইকে ডেকে একসাথে বাড়িতে যাবেন। উনি পলো দিয়ে মাছ ধরছেন, কখনো কখনো পাচ্ছেন, কখনো কখনো পাচ্ছেন না। এরকম করতে করতে অনেক সময় পার হয়ে যায়। একটা সময় উনি চারদিকে তাকিয়ে দেখেন যে আশেপাশে ওনার বন্ধুদেরকে ওভাবে দেখা যাচ্ছে না। উনি চিন্তা করলেন যে ঠিক আছে, একটু পরে ডাক দেই। হঠাৎ করে হয় কি, উনি দেখেন যে ওনার পেছন দিকে একটা কালো মেঘের মতো ভেসে আসছে। আর মেঘের মতো ওই জিনিসটা একদম যে মেঘ এটাও না, এটা অনেকটা নিচ দিয়ে আসছিল। আর এর নিচে একটা লেজের মতো, মানে সাইক্লোন যেরকম হয় না, সাইক্লোনের নিচের অংশ লেজের মতো থাকে, ওই রকম আর কি। তো ওইটা আসছে, উনি এটা দেখে বেশ অবাক হন যে হঠাৎ করে এই জিনিসটা আসছে, এটা কি। উনি দেখতে পান ওই জিনিসটা যেদিক দিয়ে আসছে ওই জায়গাতে মনে হচ্ছে বাতাসের শো শো শব্দ উনি পাচ্ছেন, কিন্তু ওই বাতাসটা ওনার এই পর্যন্ত আর আসছে না। মানে ওইটা যেখানে আছে ওইখানে মনে হচ্ছে ওরকমটা হচ্ছে। ওর আশেপাশে যে গাছগুলো রয়েছে একদম কাছাকাছি আর কি, সেগুলো কিছুটা নড়াচড়া করছে। আর বাতাস যে খুব ঝড়ো বাতাস বিষয়টা এরকম না, তবে বাতাসের এরকম শো শো শব্দ হচ্ছে। উনি চিন্তা করলেন যে আর দুইবার পলো ফেলি, মাছ পেলে পেলাম, না হলে যে কয়টা মাছ পেয়েছি এটা নিয়ে বাড়িতে চলে যাব। এই চিন্তা করে উনি একবার পলো ফেলেছেন। হঠাৎ করে মনে হলো ভারী কিছু ওই পলোর মধ্যে নড়াচড়া করে উঠলো। উনি চিন্তা করলেন মনে হয় বড় কোনো মাছ হবে। উনি পলোর উপরের যে অংশ, মানে উপরিভাগ, এটা দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছেন যে ভেতরে কি পড়েছে এটা দেখার জন্য বা বোঝার জন্য। উনি যখন হাতটা ঢুকিয়ে দিয়েছেন, ওনার কাছে অনুভূত হয় গোলাকৃতির কিছু একটা, বলের মতো ভারী কিছু একটা। উনি চিন্তা করেন কি রে, এটা কি। কখনো কখনো মসৃণ মনে হয়, কখনো কখনো কোনো অংশ লোমশ মনে হয়। উনি হাত দিয়ে কি করেছেন, ওটা তুলেছেন। ওটা তুলে আর হাতটা বের করতে পারেন নাই, কারণ জিনিসটা একটু বড়। উনি ওই পলোর মধ্যে হাতটা থাকা অবস্থাতেই দেখতে পান এটা একটা মানুষের মাথা। একদম বাচ্চা মানুষের মাথা বিষয়টা এরকমও না, আবার যে বড় মানুষের মাথা বিষয়টা এরকমও না,
তা 10-12 বছর বয়সেই বাচ্চাদের মাথা যত বড় হয় ওই রকম আর কি। মাথায় চুল রয়েছে, এই জন্যই ওইটার একটা অংশ বিশেষ কিছুটা লোমশ মনে হয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই মাথাটা মনে হচ্ছে তাকিয়ে আছে আর মুখে মুচকি হাসি। তবে তার কানের অংশটা নেই, মনে হচ্ছে কানের অংশটা কোনো কিছুতে খুবলে খেয়ে ফেলেছে, অনেক সময় কাঁকড়া টাকড়া এরকম হয় না, খেয়ে ফেলে, এরকমটা হয়েছে। এই মাথাটা কিভাবে এলো? আর এটার চোখ খোলা, মুখে মৃদু হাসি, তার যে চোখের পলক পড়ছে বা সে যে হাসছে দাঁত বের করে, বিষয়টা এরকম না, মুখমণ্ডলের ধরনটাই ওরকম ছিল। এইটা দেখার সাথে সাথে এই রোকন চাচা মারাত্মক ভয় পান। উনি মাথাটা ওখানেই ফেলে দিয়ে দ্রুত বাড়ির দিকে হাঁটা শুরু করেন। পলোটাও যে আনবেন সেটা ওনার মাথায় ছিল না, পলোটাও ফেলে দিয়ে চলে আসেন। এরপর উনি দ্রুত বাড়ির দিকে হাঁটা শুরু করেন। ওনার বন্ধু বান্ধবদেরকে উনি ডাকছেন, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ পাচ্ছে না বা উনি কাউকে দেখতে পাচ্ছেন না। উনি যে ডাক ক্রমাগত ডেকে যাচ্ছেন, তারা যে অন্য দিক থেকে তার ডাকের উত্তর দেবে এমনটাও হচ্ছে না। কিন্তু উনি খুব দ্রুত ডাঙায় ওঠার চেষ্টা করেন এবং উঠেও যান। এরপর উনি দ্রুত বাড়ির দিকে দৌড়াতে থাকেন। দৌড়াতে দৌড়াতে হয় কি, উনি হঠাৎ করে খেয়াল করেন ওনার সামনে ওই যে কালো মেঘের মতো জিনিসটা সেটা চলে এসেছে, নিচের অংশে সাইক্লোনের মতো। আর ওই জিনিসটা যেখানে আছে ওইখানে বাতাস হচ্ছে, তবে সেটা ঝড়ো বাতাস না। সাইক্লোন হলে তো সেখানে মারাত্মক ঝড়ো বাতাস হয়। উনি যখন ডাঙাতে উঠেছিলেন, উনি রাস্তায় একটা লাঠি দেখতে পেয়েছিলেন। কোনো একটা গাছের ডাল হবে, লম্বালম্বি কোনো একটা ডাল হবে আর কি। তো ওই ডালটা উনি হাতে নিয়েছিলেন বুদ্ধি করে, ওই ডালটা নিয়ে উনি দৌড়াচ্ছিলেন। তো সামনে যখন ওই বান কুড়ালির মতো জিনিসটা পড়ে যায়, মানে ওই সাইক্লোনের মতো জিনিসটা পড়ে যায়, উনি চিন্তা করছেন যে কী ব্যাপার, এইটা এখানে সামনে আসলো কেন? ময় মুরব্বীদের কাছ থেকে শুনেছেন যে এগুলো ভালো জিনিস না, এটা সামনে চলে আসছে। উনি তো সাহসী মানুষ ছিলেন, উনি করেছেন কি, ওই লাঠিটা নিয়ে ওই যে ওইটার যে লেজের অংশ সেখানে সপাং সপাং করে আঘাত করা শুরু করেছেন। আর যখনই আঘাত করছেন ভিতর থেকে বিভিন্ন আওয়াজে, মানে মনে হচ্ছে ওর ভিতরে অনেক মানুষ রয়েছে, মহিলা মানুষ, বাচ্চা, পুরুষ মানুষ, তারা বলছে, ইরে মারিস না, মারিস না, মারিস না, আর মারিস না, আমরা চলে যাচ্ছি, মারিস না, কি অপরাধ করছি, মারিস না। তো এটা বলতে বলতে হয় কি, হঠাৎ করে ওই জিনিসটা পেছন দিকে সরে যেতে থাকে। এরপরে চি চি এক ধরনের শব্দ হতে থাকে। এটা হতে হতেই ওই জিনিসটা একদমই মিলিয়ে যায়, একদম ভ্যানিশ। এরপর উনি কি করেন, বাড়ির দিকে আগাতে থাকেন। মিনিট খানেক হাঁটার পর হঠাৎ করে ওনার মনে হলো উনি মনে হচ্ছে শূন্যে ভেসে যাচ্ছেন, আর ওনার দুই হাতের বাহুতে চাপ অনুভব করছেন। উনি মাথাটা উপরের দিক দিয়ে দেখার চেষ্টা করেন যে আসলে কি। যখনই উপর দিকে তাকিয়েছেন কিছুটা, উনি দেখেন ভয়ঙ্কর আকৃতির একটা মানুষের মতো অবয়ব দেখা যাচ্ছে, যেটার মাথা অনেক বড়। চেহারা যে অনেক ভয়ঙ্কর বিষয়টা এরকমও না, তবে মাথাটা অনেক বড়। আর এটার দুটো ডানা রয়েছে, ডানা দুটো ঝাপটাচ্ছে, আর ওইটার দুটো হাত তার বাহুতে চেপে ধরে শূন্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। মাটি থেকে 5-7 হাত উপরে আছে। তখন উনি এটা দেখে মারাত্মক ভয় পান, আর তখন উনি সূরা ইয়াসিন পড়া শুরু করেন। ওনার সূরা ইয়াসিনের বেশ কিছু আয়াত মুখস্থ ছিল। যখনই সূরা ইয়াসিন উনি পড়া শুরু করেছেন, তখনই ওই জিনিসটা এই রোকন চাচাকে ছেড়ে দেয়। উনি ওই 5-7 হাত উপর থেকেই নিচে পড়েন। তবে উনি যেখানে পড়েন ওই সাইডটাতে নদী ছিল, নদীর এক পাশে পড়েছেন আর কি। আর ওইখানে বড় একটা বট গাছও ছিল। এরপর ওনার কিছু মনে নাই, উনি অজ্ঞান হয়ে গিয়েছেন। তো উনি যখন নিজেকে আবিষ্কার করেন নিজের বাড়িতে, তখন দেখতে পান ওনার বন্ধু বান্ধব আছে, ওনার পরিবারের সদস্যরাও রয়েছে। সবাই যখন তাকে জিজ্ঞেস করে, এই গত রাত্রে কি হয়েছিল, তুই বট গাছের কাছে গেলি কিভাবে, আর বট গাছের শেকড়ের ভিতরে গেলি কিভাবে, তখন উনি সব বিষয়টা খুলে বলেন যে কি হয়েছিল। উনি তো উপর থেকে পড়ার পর আর কিছু তো মনে করতে পারেন নাই। তখন পরিবারের সদস্যরা এবং বন্ধু বান্ধবরা বলেন যে রাতের বেলা হঠাৎ করে তাকে আর তারা খুঁজে পায় না, ডাকাডাকি করার পরে পাওয়া যায় নাই, তারা মনে করছে সে চলে গেছে। এই জন্য তারা বাড়িতে চলে আসে যে যার মতো। পরিবারের সদস্যরা যখন দেখলো যে উনি সারা রাত বাড়িতে আসেন নাই, সকাল হলে বন্ধু বান্ধবদের কাছে গিয়েছেন পরিবারের সদস্যরা, তার মা বাবা,
যে রোকন কোথায় গেল। বন্ধু বান্ধবরা বলে যে রোকন তো ও বাড়িতে চলে আসছে মনে করছি আমরা, এই জন্য তো আমরাও আমাদের মতো করে বাড়িতে চলে আসছি, ওকে তো রাত্রে খুঁজে পাই নাই। এরপর শুরু হয়ে যায় খোঁজাখুঁজি, কারণ রোকন তো বাড়িতে আসে নাই। সবাই মিলে রোকন চাচাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওই নদীর কাছাকাছি থাকা ওই বট গাছের কাছে যায় সবাই। ওই বট গাছটা অনেক পুরনো, অনেক শেকড় ডালপালা রয়েছে। ওই বট গাছের মাটির যে অংশ, যেখানে অনেক লম্বা লম্বা শেকড় ছিল, এই শেকড়ের মাঝখানে তো অনেক ফাঁকা জায়গা থাকে, ফাঁপা জায়গা থাকে। তো ওইখানে এই রোকন চাচাকে আটকানো অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে মূলত রোকন চাচাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। রোকন চাচা সারাদিন মোটামুটি ভালোই ছিলেন। রাতের বেলা ওনার কিছু সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে রোকন চাচার মা, উনি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছিলেন, তখন রোকন চাচার ঘর থেকে গোংরানির আওয়াজ উনি শুনতে পান। তো উনি যখন এই আওয়াজ শুনে রোকন চাচার ঘরের মধ্যে গিয়েছেন, উনি দেখতে পান রোকন চাচা বিছানার উপর শরীরটাকে মোচড়াচ্ছেন। সাপ যেভাবে শরীরটাকে নিজেকে মোচড়াতে থাকে ওইভাবে মোচড়াচ্ছেন আর গোংরানির মতো আওয়াজ করছেন। উনি গিয়ে যখন রোকন চাচাকে টাচ করেন, সাথে সাথে রোকন চাচা স্বাভাবিক হয়ে যান। মনে হচ্ছিল রোকন চাচাকে কেউ খুব আঘাত করছিল। রোকন চাচাকে উনি ডেকে তোলেন, এই কি হয়েছে কি হয়েছে। তখন রোকন চাচা তার মাকে দেখে একটা বিষয় বলেন। উনি বলেন যে উনি স্বপ্নে একটা মহিলা অবয়বকে দেখেছেন। এই মহিলা অবয়ব বট গাছের কাছে রয়েছে, আর মনে হচ্ছে ওই মহিলা অবয়বটি তাকে তুলে কোথাও নিয়ে যাচ্ছে, এমনটা উনি দেখেছেন। রোকন চাচার মা উনি চিন্তা করেন যে বিষয়টা স্বাভাবিক না, কারণ রোকন চাচার সাথে তো একটা ঘটনা ঘটেছে, আবার এরকম একটা স্বপ্ন দেখেছে। তারপর উনি নিজের চোখে যেটা দেখলেন, দ্রুত তাকে চিকিৎসা করাতে হবে, না হলে বিপদ হবে। রোকন চাচার মা রোকন চাচার বাবার সাথেও আলোচনা করেন। তার বাবাও সম্মতি দেয় যে হ্যাঁ, আসলে এই রোকনকে তো ভালো একটা ট্রিটমেন্ট করাতে হবে। পরদিন সকালবেলা এই রোকন চাচার বাড়ি থেকে এই 1 কিলোমিটারের মতো দূরে একজন ব্যক্তি ছিলেন, উনি হুজুর ছিলেন, এই জিন রিলেটেড চিকিৎসা করতেন। তবে ওনার কাছে কিন্তু কোনো জিন ছিল না। অনেক সময় থাকে না যে তাদের পোষ্য কিছু জিন থাকে, জিনেরা খবর টবর এনে দেয়, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করে। ওনার মানে ব্যাপারটা এরকম ছিল না। উনি কারো উপর জিন হাজির করাতে পারতেন, তারপর রুকিয়া করে দিতেন, জাস্ট এতটুকুই। তো উনি আসছেন, উনি যখন শুনেছেন এই বিষয়টা, উনি বলেছিলেন যে সন্ধ্যার পরে আসবেন। তো সন্ধ্যার পরে উনি আসছেন। সন্ধ্যার পর থেকে এশার আজানের আগ পর্যন্ত উনি চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই এই রোকন চাচার উপরে জিন হাজির করতে পারেন না। উনি হতাশ হয়ে কিছু ঝাড়ফুঁক করে দিয়ে চলে যেতে থাকেন। উনি চিন্তা করেছিলেন যে হয়তো এটা সাধারণ কোনো সমস্যা, অন্য কিছু না। এই জন্য উনি পানি টানি পরে এমনি সাধারণ ঝাড়ফুঁক করে দিয়ে চলে যাচ্ছিলেন। তো উনি যখন বাড়িতে ফেরত যাচ্ছিলেন, ওনার বাড়িতে ফেরত আসার পথটা রাত্রেবেলা তো বেশ নির্জন ছিল, তখন তো খুব বেশি রাত না, এশার নামাজের পরপরই উনি ফেরত আসছিলেন। উনি যখন বাড়ি থেকে মোটামুটি 200 কি 300 মিটার দূরে, তখন হঠাৎ করে পেছন থেকে হুজুরকে কেউ ডাক দেয়, হুজুর দাঁড়ান দাঁড়ান। উনি তো বাইসাইকেল চালিয়ে আসছিলেন, বাইসাইকেলটা থামানোর পেছন দিকে তাকিয়ে দেখেন একটা কালো কুকুর দাঁড়িয়ে আছে। কুকুরটা একদম মিচমিচে কালো, তবে অনেক যে বড় আকৃতির বিষয়টা এরকম না। ওই কুকুরটা হুজুরকে দেখেই সুন্দর করে একটা সালাম দেয়। হুজুর তো বেশ ভয় পেয়ে যান, কারণ উনি আসলে এই ধরনের ব্যাপার এবারই প্রথম তার সাথে ঘটলো যে কোনো কুকুর তার সাথে কথা বলছে, মানুষের মতো কথা বলছে, তাকে সালাম দিয়েছে সুন্দর করে। উনি সালামের জবাব নেন। তখন ওই কুকুরটা খুব বিনীতভাবে বলে, হুজুর আমার বোনকে বাঁচান, ও আমার বোনকে মেরে ফেলবে, দ্রুত আমার বোনকে বাঁচান, আপনি আবার ওই বাড়িতে যান, আবার আমার বোনকে বাঁচানোর চেষ্টা করেন। তখন হুজুর বলেন যে কে তোমার বোন, কে মেরে ফেলবে, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন ওই কুকুরটা বলে যে আমি একটি বিশেষ রুকিয়া পদ্ধতি বলছি, আপনি এই পদ্ধতিতে ওর উপর রুকিয়া করেন। এখন কথা বলার সময় নাই, আমি এখন বেশি কথা বলতে গেলে আপনি ভয় পেয়ে যাবেন, এই জন্য আমি পরে বলবো, আপনি দ্রুত ওখানে যান, আপনার অদৃশ্যভাবে যতটুকু সাহায্য সহযোগিতা করার দরকার আমি করব, আপনি দয়া করে দ্রুত আবার ওই রোকনের বাড়িতে যান, আবার তার উপরে জিন হাজির করার চেষ্টা করেন, সময় নাই, খুব দ্রুত করেন। হুজুর এই কথা শোনার পর খুব চিন্তিত হয়ে পড়েন।
যে আসলে কি করবেন। তারপর আসলে ওই কুকুররূপী অবয়বটা এমনভাবে কাকতি মিনতি করছিল যে আমার বোনকে বাঁচান। তখন উনি বুঝতে পারেন যে তার বোন হচ্ছে একটা পরী, যে এই রোকনের শরীরে আটকে গেছে, কোনো না কোনোভাবে আটকে গেছে, বের হতে পারছে না। তো যাই হোক, উনি সাইকেল ঘুরিয়ে দ্রুত আবার রোকন চাচাদের বাড়িতে যান। হুজুর তো বিদায় নিয়ে চলে গিয়েছেন। আবার তার আশা দেখে পরিবারের সদস্যরা অবাক হয়, জিজ্ঞেস করে আসার কারণ কি। তখন হুজুর বলেন যে কথা বলার সময় নাই, তাড়াতাড়ি রোকনকে সামনে নিয়ে এসো, আবার রুকিয়া করতে হবে। তখন ওই জিনিস শিখিয়ে দেয়া ওই রুকিয়া পদ্ধতি উনি অ্যাপ্লাই করেন। উনি অ্যাপ্লাই করেছেন, হঠাৎ করে রোকন চাচার ভেতর থেকে একটা নারী অবয়ব খুব আস্তে আস্তে, মনে হচ্ছে তার কথা বলতে কষ্ট হচ্ছে, এই নারী অবয়ব মনে হচ্ছে কথা বলছে। রোকন চাচার কণ্ঠটা মেয়েলি কণ্ঠ হয়ে যায়, মনে হচ্ছে কোনো মেয়ে কথা বলছে। সে হুজুরকে বলতে থাকে, হুজুর আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান, আমি ভুল করছি, কিন্তু এমন ভুল যে হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারি নাই। দ্রুত আপনি রুকিয়া করেন, আমাকে এর ভেতর থেকে বের করেন, আমি কথা দিচ্ছি আর কখনো এই ধরনের দুষ্টামি করব না। হুজুর আসলে এই কথার আগামাথা ওইভাবে বুঝতেও পারছেন না। তারপরেও ওই জিনিস শিখিয়ে দেওয়া রুকিয়া পদ্ধতি উনি অ্যাপ্লাই করেছেন, যদিও অল্প সময়ের জন্যই। শুধু রোকন চাচার ভেতরে থাকা ওই অবয়বটা কথা বলে ওঠে, এরপরে একদম চুপচাপ, আর কোনো কথা নাই। এখন কি হলো, ওই হুজুর মনে করেছিলেন সম্ভবত ওই মেয়েটা মুক্তি পেয়ে গেছে, মানে ওই পরীটা মুক্তি পেয়ে গেছে। উনি চিন্তা করলেন সবকিছু ঠিকঠাক। ওই চিন্তা করে উনি বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বের হয়ে উনি ওনার বাড়িতে ঠিকঠাক মতো চলেও যান। হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে উনি শুয়ে পড়েন। উনি যখন ঘুমিয়েছেন তখন উনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। উনি দেখেন যে ওনার বাড়ির কাছে একটা পুকুর রয়েছে। উনি হাঁটতে হাঁটতে ওই পুকুরের দিকে গিয়েছেন। পুকুরের ভেতর থেকে একটা নারী অবয়ব ভেসে উঠেছে। নারী অবয়বটা ভেসে উঠে, শুধু মাথাটা ভেসে উঠেছে। সেই অবয়বটা বলছে, হুজুর আমাকে তো মনে হয় আপনি আর বাঁচাতে পারলেন না, আমি আমার ভুলের কারণেই হয়তোবা মারা যাব, কিন্তু এই রোকন যে ছেলেটা, ওর আসলেই কোনো দোষ নাই, আমার কারণে ও মরবে এটা তো হতে পারে না, আমি আল্লাহর কাছে কি জবাব দেব, আপনি অন্তত রোকন ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করেন, আল্লাহ হাফেজ। এই বলেই ওই অবয়বটা আবার পানির মধ্যে ঢুকে যায়। এই স্বপ্নটা দেখার সাথে সাথে ওনার ঘুম ভেঙে যায়। উনি দরদর করে ঘামছেন, এমনিতেই তো গরমকাল, তারপর দরদর করে ঘামছেন যে এই স্বপ্নটা উনি কেন দেখলেন, কি মেসেজ ছিল এটার মধ্যে। এর মধ্যে হঠাৎ করে বাইরে থেকে হুজুরকে কেউ সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর, একটু বাইরে আসেন, কথা আছে। কণ্ঠটা তার পরিচিত লাগে, কণ্ঠটা কোথায় যেন শুনেছেন। তখন আর মনে পড়ে, আরে এই কণ্ঠটা তো আমি যখন রোকনকে রুকিয়া করে যখন ফিরছিলাম তখন কুকুর রূপী যে অবয়বটা ছিল তার কণ্ঠের সাথে এটা মিলে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই কোনো মেসেজ আছে তার জন্য। হুজুর দ্রুত ঘর থেকে বের হন, তবে এবার আর কুকুর রূপে সেই অবয়বটাকে দেখছেন না, দেখছে একটা বড় আকৃতির সাদা বিড়াল রূপে। ওই বিড়ালটি হুজুরের সাথে মানুষের মতো করে কথা বলছে। তখন ওই বিড়াল রূপী অবয়বটা খুব কান্নাকাটি করতে থাকে আর বলে যে, হুজুর আপনি কি স্বপ্ন দেখেছেন সেটা আমি জানি, আমার বোন এখন আর পৃথিবীতে নাই, তাকে হত্যা করা হয়েছে, ও আমার বোনকে হত্যা করেছে। তখন হুজুর বলেন যে, আমাকে বারবার তোমরা বলছো ও হত্যা করছে, এই ওটাকে, আর এই ও কেন বা তোমার বোনকে হত্যা করলো, আর কেনই বা রোকনকে হত্যা করবে। তখন ওই বিড়াল রূপী অবয়বটা বলে, আসলে আমার বোন তার এক বান্ধবীর বিয়েতে গিয়েছিল, তো বিয়ে থেকে যখন ফেরত আসছিল হঠাৎ করে তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপে। সে দেখে যে রোকন একা একা মাছ ধরছে। আমার এই বোনটা ছোটবেলা থেকে একটু দুষ্টু, আর সে এমনিতেও ছোটই। ও কি করেছে, ওই সময়ে একটা মানুষের মাথার মতো একটা জিনিস তৈরি করেছে, সে তার যেই মায়াজাল রয়েছে সেটা দিয়ে। সে মনে করেছে যে রোকনের সাথে একটু মজা করি। তো এই জিনিসটা যখন করেছে, ওই সময় আবার হয়েছে কি, দূর থেকে জিনেদের একটা বিয়ের দল আসছিল। বিয়ের দাওয়াত টাওয়াত খেয়ে
জিনেদের মধ্যে পুরুষ আছে, শিশু আছে, নারী আছে, তারা আসছিল। তো এই ধরনের দল যখন কোনো দিক দিয়ে আসে, নিয়ম হচ্ছে যে পথ যেন ছেড়ে দিয়ে দাঁড়ায়। এটা একটা আদব জিনেদের মধ্যকার। তো আমার বোন তখন কি করেছে, কোথায় যাবে ওই সময় বিলের মধ্যে হঠাৎ করে, হুটহাট করে কোন জায়গায় অন্য জিনেরা লুকিয়ে আছে, হঠাৎ করে তাকে কোনো ক্ষতি করতে পারে, এই জন্য আমার বোন এই রোকনের শরীরের মধ্যে ঢুকে গেছে, যেটা রোকনও টের পায় নাই। রোকন যখন ওখান থেকে ভয় পেয়ে দ্রুত রাস্তায় উঠে আসে, তখন ওর সামনে ওই মেঘটা পড়ে যায়, সাইক্লোনের মতো ওই জিনিসটা, সেটাতে সে আঘাত করে, তাতেও কোনো সমস্যা হয় নাই, সেই জিনিসটা চলে গেছে। কিন্তু ওই সময় একটা সমস্যা হয়, সেটা হচ্ছে এই নদীর পাড়ে একটা বট গাছ রয়েছে। ওই বট গাছে বহু বছর আগে থেকে খুব ভয়ঙ্কর একটা সাধক জিন বসবাস করে। সে এমনিতে মানুষের উপর আসর করে না, কিন্তু সে সাধনা করে। সে হঠাৎ করে দেখতে পায় যে রোকনের মধ্যে একটা পরী বসে আছে। রোকন যে সেখানে আছে এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না, কারণ রাতের বেলা এই এলাকার হর হামেশাই ছেলে পেলে দিকে চলাফেরা করে, সে কখনো কাউকে ভয়ও দেখায় না, এটা তার কাজ না, এটাকে সে খুবই তুচ্ছতাচ্ছিল্য কাজ মনে করে। কিন্তু সে যখনই দেখেছে রোকনের মধ্যে আমার বোন বসে আছে, তখনই সে চিন্তা করেছে যে রোকনের ভেতরে থাকা এই মেয়ে পরীটাকে সে হত্যা করবে। আমরা যেই গোত্রের জিন, এই গোত্রের কোনো জিনকে যদি হত্যা কেউ করতে পারে, তাহলে সে তার গোত্রে খুব বাহবা পায়, সে পুরুষ হোক আর নারী হোক। আর এই দুষ্টু শক্তিশালী জিনটা যখনই বুঝতে পারে যে আমরা একটা বিশেষ গোত্রের জিন, সাথে সাথে সে সিদ্ধান্ত নেয় যে আমার বোনকে সে হত্যা করবে। আর এই জন্যেই শুরুতে রোকনকে সে তুলে নিয়ে যাচ্ছিল, ওই সময় সে সূরা ইয়াসিন পড়ার কারণে তাকে ফেলে দেয়, কিন্তু সে রোকনের পিছু লেগেই আছে। এরপর আপনি যখন প্রথমে রুকিয়া করেছেন, জিন তার জাদু শক্তির বলে সেই রুকিয়াটা রোকনের উপর কাজ করতে দেয় নাই, এই জন্য আপনি ব্যর্থ হয়ে চলে যাচ্ছিলেন। তখন আমি আপনাকে রাস্তায় আবার ফেরত আসতে বলি এবং একটা পদ্ধতি শিখিয়ে দিই। দ্বিতীয় পদ্ধতিতে আমার বোন সামান্য সময়ের জন্য কথা বলতে সক্ষম হলেও আবারও ওই জিনটা এমন একটা পদ্ধতি অবলম্বন করে যার ফলে কোনোভাবেই আমার বোন আর কথা বলতে পারেনি। তবে সর্বশেষ আপনাকে স্বপ্নে একটা জিনিস দেখিয়েছে, এর পরপরই ওই দুষ্টু জিনটা আমার বোনকে নৃশংসভাবে হত্যা করে। এখন রোকনকেও হত্যা করবে, কারণ দ্বিতীয়বার যখন রুকিয়া করা হয়েছে তখন রোকনের উপরও সে ক্ষিপ্ত হয়েছে, রোকনকে সে হত্যা করবে এটা বলেছে। এখন রোকনকে আপনি বাঁচান, আমার বোনটা মারা গেছে। এই সমস্ত কথা শুনে হুজুরের খুব মন খারাপ হয়। তার সামনে একটা বিড়ালরূপী অবয়ব মানুষের মতো কথা বলছে আর অঝোর ধারায় কান্না করছে। একদিকে উনি ভয়ও পাচ্ছেন, আরেকদিকে ওনার মনে খুব কষ্ট হচ্ছিল। উনি সাথে সাথে সিদ্ধান্ত নেন যে উনি দ্রুত রোকনকে ট্রিটমেন্ট করতে যাবেন। তবে ওই রাত্রে যাওয়ার আর কোনো উপায় ছিল না, ওই রাত্রে গেলে ওই দুষ্টু জিনটা তার উপর আক্রমণ করার একটা সম্ভাবনা ছিল। তো বিড়ালরূপী ওই অবয়বটা, সেও একটা নারী জিন, সেও পরী, সে হচ্ছে বড় বোন, আর তার ওই বোনটা হচ্ছে ছোট বোন, যে রোকনের শরীরে আটকে গিয়েছিল। ওই দুষ্টু জিনটা এমন একটা পদ্ধতি অবলম্বন করেছিল, কোনোভাবেই ওই পরীটা রোকনের শরীর থেকে আর বের হতে পারছিল না, তাকে আটক করে ফেলেছিল ওই দুষ্টু জিনটা। রুকিয়া করেও তাকে বের করতে পারেনি। হুজুর পরের দিন রোকনের ট্রিটমেন্ট শুরু করেন। ট্রিটমেন্ট কোন পদ্ধতিতে করা হবে সেটাও ওই বিড়াল রূপে আসা ওই পরীটা বলে দিয়েছিলেন। ওই বিড়াল রূপী ওই পরীটা নাকি তার সম্প্রদায়ের কাছ থেকে একটা তথ্য জেনে এসেছিলেন, সেটা হচ্ছে এই যে দুষ্টু শক্তিশালী জিনটা, তাকে সাধারণ কোনো পদ্ধতিতে বন্দি করা সম্ভব নয়, সাধারণ কোনো কাচের বোতলে বা অন্য কোনো প্লাস্টিকের বোতলেও বন্দি করা সম্ভব নয়। একে নাকি একটা বিশেষ ঘাস দিয়ে, যেই ঘাসগুলো একটু লম্বা হয়, এই ঘাস দিয়ে একটা বলের মতো তৈরি করতে হবে পেঁচিয়ে পেঁচিয়ে, এরপর মখমলের কাপড় দিয়ে সেটাকে ঢেকে দিতে হবে। ওইটার মধ্যে ওই জিনটাকেই শুধু আটক করা যাবে, এছাড়া অন্য কোনোভাবে আটক করলে সে আসলে তার মধ্যে ঢুকবেই না।
অন্য কোনো কিছু তাকে আটক করা যাবেই না। আর তাকে আটক করার পর ওই জিনিসটা মাটিতে সাথে সাথে দাফন করে ফেলতে হবে। হুজুর ওই জিনিস শিখিয়ে দেওয়া রুকিয়া পদ্ধতি অবলম্বন করেন এবং সেই অনুযায়ী রোকনের শরীর থেকে ওই দুষ্টু জিনের প্রভাবটাও কাটিয়ে দেন আর ওই জিনটাকেও বন্দি করতে সক্ষম হন। তবে ইতোমধ্যেই রোকনের একটা বড় ধরনের ক্ষতি হয়ে যায়। এই রোকন চাচা উনি মানসিকভাবে খুব অস্থির হয়ে যান, অনেকটা পাগলের মতো। বেশ কিছুদিন পাগলই ছিলেন বলতে হবে। এরপর দীর্ঘ চিকিৎসায় আল্লাহর রহমতে উনি ভালো হয়েছিলেন। তবে কিছুটা সমস্যা ওনার রয়েই যায়। কখনো কখনো সেই সমস্যাটা বাড়ে, কখনো কখনো একদম স্বাভাবিক হয়ে যান, কখনো কখনো কিছুটা সমস্যা দেখা দেয়, মানে খুব বাড়তিও না একদম কমও না। এভাবেই ওনার জীবন চলছে। উনি এখনো বেঁচে আছেন, এখনো মাঝে মাঝে ওনার কিছুটা সমস্যা দেখা দেয়। তবে ওই যেই পরীটা পরবর্তীতে এসে রুকিয়ার পদ্ধতি জানিয়ে দিয়েছিলেন, ওই পরীটার সাথে নাকি আর পরবর্তীতে কখনোই হুজুরের সাক্ষাৎ হয়নি। প্রিয় লিসেনার্স, দেখুন কতই না বিচিত্র সব কিছু। একটা অল্প বয়স্কা পরী সে দুষ্টমি করে কি একটা বিপদই না তার জন্য ডেকে এনেছিল। সে রোকন চাচার শরীরে ঢোকার পর ওই দুষ্ট জিনটা এমন একটা পদ্ধতি অবলম্বন করেছে, সে কোনোভাবেই রোকন চাচার শরীর থেকে আর বের হতে পারেনি। আর তাকে বিনা অপরাধে শুধু বাহবা পাওয়ার জন্য, নিজের শক্তি বৃদ্ধি করার জন্য তাকে হত্যা করে। জিনেদের মধ্যেও নাকি এ ধরনের পদ্ধতি প্রচলিত আছে। জিনেরা শুধু যে মানুষকে হত্যা করবে সেটা এরকম না, জিনেরা জিনদেরকেও তাদের শিকার বানায় নিজেদের শক্তি বৃদ্ধির জন্য। এমনই হয়েছিল, বিনা অপরাধে ওই পরীটি মারা যায়। তাকে আসলে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে বিনা অপরাধেই রোকন চাচাও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। রোকন চাচার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। আজকে আমি তোমাকে আমাদেরই পাড়ার এক ঘটনা বলবো, যা আমি নিজের চোখে দেখেছি এবং যেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে আছে। সব কিছু শুরু হয়েছিল যখন আমাদের পাড়ায় এক আত্মীয়র মৃত্যুর পর তার লাশ ব্যাঙ্গালোর থেকে গাড়িতে করে নৈহাটিতে আনা হচ্ছিল। দিনটা ছিল অমাবস্যার রাত। সেই রাতের আধারে আমরা 5 জন বেরিয়েছিলাম গাড়ি নিয়ে। আমি নিজে সামনে বসেছিলাম, ড্রাইভার সুব্রতদা, পাশের সিটে মৃদুলদা, আর পেছনে ছিল আরও 2 জন আত্মীয়। আমাদের সঙ্গে লাশের বাক্স ছিল সাদা কাপড়ে মোড়ানো, গাড়ির ভেতরেই রাখা। প্রথম দিকে সব কিছু নর্মালই ছিল। আমরা কথা বলছিলাম, মাঝে মাঝে চা খেয়ে আবার রওনা দিচ্ছিলাম। কিন্তু শহর ছাড়িয়ে গ্রামের দিকে আসতেই রাস্তার দুপাশে অদ্ভুত নিস্তব্ধতা শুরু হলো। রাস্তার আলো একে একে নিভে যাচ্ছিল, যেন কেউ সুইচ অফ করছে। গাড়ির হেডলাইটে শুধু সামনের রাস্তা দেখা যাচ্ছিল। একটু পরে পেছনের সিট থেকে মৃদুলদা ফিস ফিস করে বলল সে নাকি শুনছে কারোর কাদার আওয়াজ। প্রথমে ভাবলাম হয়তো কোনো গ্রাম বা ক্ষেতের কাছাকাছি আসছি, কিন্তু চারপাশে তো শুধু ধান ক্ষেত আর জঙ্গল ছাড়া কিছুই নেই। ড্রাইভার সুব্রতদা বলল এটা বাতাসের শব্দ, কিন্তু আমাদের কারোর বিশ্বাস হচ্ছিল না। এরপর আমরা লক্ষ্য করলাম গাড়ির স্পিকার নিজে থেকেই খুলে গেল এবং সেখানে ভেসে উঠল এক কর্কশ সুর, যেন কেউ দীর্ঘশ্বাস ফেলছে। আমি কাঁপতে কাঁপতে ফোনের আলো জ্বালালাম আর দেখলাম সেখানে কোনো নেটওয়ার্ক নেই। এভাবে চলতে চলতে আমরা এক বাঁক ঘুরতেই সামনে এক বৃদ্ধা দাঁড়িয়ে থাকতে দেখলাম। গাড়ির আলো পড়তেই সে এক মুহূর্তের জন্য মুখটা তুলে তাকালো। চোখ দুটো অস্বাভাবিক ফাঁকা, যেন পুতুলই নেই। ড্রাইভার গাড়ি থামাতে চাইল, কিন্তু সে হাত তুলে থামতে বারণ করলো। আমরা ভয়ে গাড়ির ক্লাচ বন্ধ করে দিলাম, তবুও তার মুখ যেন ধীরে ধীরে সামনে এগোতে লাগলো। আমরা সবাই নিঃশব্দে বসেছিলাম। কিছুক্ষণ পরে সে হঠাৎ মিলিয়ে গেল। কেউ কিছু বলার আগেই গাড়ির ইঞ্জিন কেঁপে উঠল এবং বন্ধ হয়ে গেল। আমরা চেষ্টা করেও স্টার্ট করতে পারলাম না। তখন বাইরে তাকিয়ে দেখি রাস্তার মাঝখানে লাশের বাক্সের ঢাকনা যেন অল্প অল্প নড়ছে। মৃদুলদা সাহস করে নামলো দেখতে, কিন্তু তার পা রাস্তা ছুতেই পেছন থেকে এক শীতল বাতাস এসে মুখে লাগলো। সে চিৎকার করে গাড়ির ভেতরে ফিরে এলো।
এরপর আমরা সবাই মিলে চেষ্টা করলাম গাড়ি ঠেলে স্টার্ট দিতে। অনেক চেষ্টা করার পর আবার গাড়িটা স্টার্ট হলো। আমরা আর এক মুহূর্ত বাইরে না তাকিয়ে এগোতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর আবার সেই কান্নার শব্দ। এবার শুধু শুনছি না, যেন কেউ গাড়ির পেছন থেকে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে আসছে। আমরা রিয়ার ভিউ মিররে তাকালাম, সেখানে কিছুই নেই, কিন্তু পেছনের সিটে রাখা লাশের বাক্সের ওপর যেন কালো ছায়া নড়ছে। আমি চমকে গিয়ে পেছনে তাকাতেই দেখলাম বাক্সের কোণায় সাদা কাপড়ের ফাঁক দিয়ে একটা হাত বেরিয়েছে। হাতের আঙ্গুলগুলো খুব লম্বা, কালো এবং অস্বাভাবিক। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, তখনই সুব্রতদা গাড়ির গতি বাড়িয়ে দিল। আমরা আর কথা বললাম না। গাড়ির জানালায় হঠাৎ ঠক ঠক শব্দ। আমরা ভাবলাম হয়তো ডাল বা পাখি, কিন্তু জানালায় তাকিয়ে দেখি একটা মুখ ছেলেদের মতন, কিন্তু চোখ দুটো উল্টো দিকে, মাথা একদিকে বেঁকে আছে, মুখটা তাকিয়ে আছে আমাদের দিকে। আমি চোখ বন্ধ করে ফেলেছিলাম। কিছুক্ষণ পর আবার খুলে দেখি কিচ্ছু নেই। আমরা যেন অন্ধকারের মধ্যেই চলতি রাস্তার মাঝে মাঝে এমন আলো দেখতাম যেন আগুন জ্বলছে। কাছে গেলে দেখি কিছুই নেই। একবার একটা পেট্রোল পাম্পে থামলাম, সেখানে কাউকে দেখা গেল না। দরজা খুলে দেখি পাম্পের আলো চলছে, কিন্তু পুরো জায়গাটা শূন্য। পাম্পের ভেতরে ঢুকতেই বাতাস বন্ধ। মোবাইলে আলো জ্বালাতেই চারপাশে পোকামাকড়ের ঝাঁক ঘুরছে। আমরা তাড়াতাড়ি ফিরে এসে গাড়িতে উঠলাম। এরপর সেই গ্রামীণ রাস্তা ধরে যাচ্ছিলাম। সেখানে হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ফোঁটা যেন বরফের মতো ঠান্ডা উইন্ডশিল্ডে পড়ে বাষ্প হয়ে গেল। ড্রাইভার আবার গাড়ির গতি কমিয়ে দিল। তখনই সামনে রাস্তার মাঝখানে একটা কুকুর দাঁড়িয়ে থাকতে দেখলাম। গাড়ি যত এগোয় কুকুর ততই পিছিয়ে যায়। আমরা থামতেই কুকুরটা নেই। গাড়ি আবার চলতেই দেখলাম রাস্তার পাশে ছোট ছোট ছায়ামূর্তি দৌড়চ্ছে। তাদের মুখ নেই, শুধু কালো গর্ত। পেছনের সিটে বসা আত্মীয় দুজন প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। আমরা পালা করে তাদের জল খাইয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলাম। কিছু দূর যেতে যেতে আবার গাড়ির আলো একবার জ্বলছে, একবার নিভছে। সেই সময় আমি পরিষ্কার শুনলাম কেউ আমাদের নাম ধরে ডাকছে, রাহুল, রাহুল। আমি চমকে উঠে দেখি বাইরে কেউ নেই। ড্রাইভার বলল এটা সম্ভব নয়, কিন্তু আমি বুঝেছিলাম এটা বাস্তব। এরপর আমরা যখন এক বিশাল বাঁকের কাছে পৌঁছালাম, তখন গাড়ির সামনে যেন কুয়াশার মধ্যে একটা ছোট মন্দির দেখা গেল। লাল আলো জ্বলছে। ড্রাইভার ব্রেক কষতেই আবার সে বৃদ্ধা দেখা দিল। এবার সে মাটিতে বসে কাঁদছে। কান্নার শব্দে বুক কেঁপে উঠল। আমরা গাড়ির জানালায় তাকাতেই তার মুখ থেকে রক্ত পড়তেই দেখলাম চোখের নিচে লাল রেখা। গাড়ির ভেতরেই সবাই প্রার্থনা শুরু করলো। কিছুক্ষণ পর যখন আবার তাকালাম, তখন সে নেই, শুধু মন্দিরের দরজা খোলা। আমরা থামলাম না। এবার একসময় রাস্তার দুপাশে গাছগুলো বাঁকিয়ে একসাথে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো, যেন আমাদের পথ আটকে রেখেছে। ড্রাইভার জানালা খুলে হাত বের করতেই গাছের ডাল তার হাত ছুঁয়ে গেল। হাতের চামড়া পুড়ে উঠল। সে সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করল। এরপর আর কোনো শব্দ নেই, যেন চারপাশে শুনশান। আমরা সবাই আতঙ্কিত। গাড়ির ভেতরে শুধু ইঞ্জিনের শব্দ। অবশেষে যখন শহরের আলো দূরে দেখা গেল, তখন যেন সমস্ত অদ্ভুত ঘটনা একসাথে থেমে গেল। কেউ কথা বলছিল না। নৈহাটির কাছে এসে আমরা সবাই ক্লান্ত আতঙ্কে স্তব্ধ লাশের বাক্স খুলে দেখি তার হাত আবার স্বাভাবিক, যেন কিছুই হয়নি। আমরা কেউ কথা বলিনি। আজও সেই রাতের কথা মনে পড়লে বুকের ভেতর ঠান্ডা হয়ে যায়। অমিতদা, আমি জানি এসব শুনে হয়তো অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু এটা আমার নিজের চোখে দেখা ঘটনা। আমি এই কথাটা তোমাকে পাঠাচ্ছি যাতে সবাই জানে রাতের পথে এমন কত অজানা ভয় অপেক্ষা করতে থাকে সেটা আমরা কেউ জানি না। এরপর আমরা চেষ্টা করেছি ঘটনাটা ভুলে থাকতে, কিন্তু যতবার রাতে চোখ বন্ধ করি ততবারই সেই ফাঁকা চোখের বৃদ্ধা আর উল্টো চোখের ছেলেটির মুখটা ভেসে ওঠে। একবার ভাবি হয়তো এটা মানসিক চাপ, কিন্তু অন্যরা একই দৃশ্য দেখেছে বলে আর সন্দেহ করতে পারিনি। সেই যাত্রায় আমরা যে ভয় পেয়েছিলাম তা ভাষায় প্রকাশ করা কঠিন। গাড়ির ভেতরে আমরা কথা বলতে পারছিলাম না, শুধু নীরবে এগিয়ে যাচ্ছিলাম। মাঝে মাঝে কেউ কান্না চেপে বসে থাকতো, আবার কেউ জানলার বাইরে তাকাতো, অথচ সেখানে গিয়ে অন্ধকার আর বাতাস ছাড়া কিছুই নেই। আমি মনে করি সেই রাতের পথেই আমাদের আত্মার সঙ্গে মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছিল,
আমরা জীবনের কাছে কৃতজ্ঞ যে শেষ পর্যন্ত নিরাপদভাবে বাড়ি ফিরেছিলাম। তবু আজও মনে হয় কেউ যেন আমাদের পেছনে পেছনে আসছিল, কেউ আমাদের নাম ধরে ডাকছিল, কেউ যেন চায়নি আমরা এই যাত্রা সম্পন্ন করি। সে অদ্ভুত অভিজ্ঞতার কথা আমি এইভাবে তোমাকে জানালাম, যাতে অন্যরা সতর্ক হয়। কারণ রাতের নির্জন পথে শুধু প্রকৃতির শব্দ নয়, আরও অনেক অজানা উপস্থিতি ঘুরে বেড়ায়, যা চোখে পড়ে না কিন্তু অনুভব করা যায়। ঠিক তখনই স্টেশনের ভাঙ্গা দেয়ালের কোণায় থাকা ওই পুরনো লোহার লাল লেটার বক্সটার দিকে আমার চোখ যেতেই আমার বুকের স্পন্দন 1 সেকেন্ডের জন্য থমকে গেল। লণ্ঠনের আবছা আলোয় আমি পরিষ্কার দেখছিলাম আমার ঠিক সামনে হেঁটে যাওয়া ওই বুড়ো পিয়নের কোনো ছায়া মাটিতে পড়ছিল না, অথচ ওনার পিঠে ঝোলানো পুরনো চটের চিঠির থলেটার এক দীর্ঘ কুচকুচে কালো ছায়া খাদের পানির উপর সাপের মতো কিলবিল করছে। আর তখনই চারপাশের ঝিঝি পোকার ডাক এক পলকে বন্ধ হয়ে পুরো স্টেশন নিঝুম হয়ে গেল। বুড়ো ওনার ঘাটটা না ঘুরিয়েই ওনার ডান হাতটা যান্ত্রিকভাবে পেছনের দিকে 180 ডিগ্রি ঘুরিয়ে আমার গলাটা শক্ত করে চেপে ধরলেন। ওনার সেই হাতের আঙ্গুলগুলো ছিল ক্ষয় হয়ে যাওয়া ফ্যাকাশে আর বরফের মতো ঠান্ডা, আর নখগুলো তীরের মতো আমার গলার মাংসে কেটে যাচ্ছিল। একটা তীব্র পচা ভেজা কাগজ আর কর্পূরের গন্ধে এই ঘটনা আমার ঘটেছিল পুরো মাথাটা 2023 অবশ্যই সালের যাচ্ছিল। সেপ্টেম্বর মাসের শেষের দিকে। তখনও তিনি পিঠের ঢাকার চামড়া ফেরে হেরিটেজ একটা চেরা বিল্ডিং খসখসা একটা গলায় ফটো ফিসফিসিয়ে বললেন, চিঠিটা সেদিন তো বিকেল থেকে ভালোই আকাশটা বিলি মেঘলা করতে ছিল। এসেছিস শুভ, আর কিন্তু সূত্রাপুরের তুই ওই তো জানতিস না গোলক ধাঁধার ঠিক মতো সরু 30 গলিগুলোতে বছর আগে আলো এই রাতে এমনিতেই কম পৌঁছায়। এই বন্ধ স্টেশনের হাঁটতে লেটার হাঁটতে বক্সের আমি ভিতরে এমন একটা হাত কোনা ঢুকিয়ে গলিতে ঢুকে কেউ পড়লাম একজন যেটা আমার এই শেষ মাথায় গলাটা একটা কেটে পরিত্যক্ত রেখে গিয়েছিল। এবং জরাজীর্ণ লাল রঙের দোতলা এই দালান ঘটনা বাড়ি ছিল। ঘটেছিল 1996 সালের স্থানীয়রা ডিসেম্বর মাসের এক কনকনে শীতের ওটাকে রাতে। বলতো রক্তমুখী বাড়ি। আমার নাম শুভেন্দু আমলের দাস। এক জমিদার তৈরি বাড়ি। তখন আমি যা গত কুষ্টিয়ার 40 কুমারখালী বছর ধরে এলাকার এক তালাবদ্ধ। প্রত্যন্ত গায়ের বাড়ির পোস্ট অফিসের সদর নতুন দরজার উপর রানার বা লোহা চিঠি বাহক হয়ে হিসেবে যাওয়া কাজ একটা শুরু করেছিলাম। মস্ত বড়তলা ঝুলছিল। কিন্তু তখনকার দিনে এক গ্রামের পাশের চিঠির জানালার কাঠের চলে পাল্লাতে ছিল প্রধান, আর ভাঙা ছিল। এক রাতে এক গ্রাম ভেতরে থেকে ঢুকে অন্য গ্রামে ছবি নেওয়ার লোকটা লণ্ঠন আমি আর বল্লম সামলাতে হাতে পারলাম না। হেঁটে চিঠি পৌঁছে ভাঙা দেওয়াটা ছিল জানালা বলে যখন আমি আমাদের ভেতরে কাজ। অন্ধকার সেদিন হলরুমে ছিল পা রাখলাম, একটা তখন কুয়াশাপূর্ণ জ্যোৎস্না রাত। অদ্ভুত রকমের রাত নিস্তব্ধ তখন হয়ে গেল। আনুমানিক 2টা বেজে 15 বাইরের মিনিট। গলির রিকশার টুংটাং আমি পাশের বা বড় বাজার মানুষের থেকে কোলাহল আসা সব জরুরি যেন কিছু মানি এক অর্ডার সেকেন্ডেই উধাও আর হয়ে গেল। চিঠির থলে কাঁধে নিয়ে শহরের শর্টকাট ভেতরে মারার জন্য বাতাসটা এক এতটাই ভারী পরিত্যক্ত রেল আর লাইনের স্যাঁতস্যাঁতে উপর ছিল দিয়ে যে হাঁটছিলাম। দম নিতেও কষ্ট কুয়াশা হচ্ছিল। এতটাই ঘন ছিল যে হলরুমের 5 হাত এক দূরে কোণে জিনিসও একটা দেখা কাঠের সম্ভব সিঁড়ি হচ্ছিল না। উপর দিক থেকে উঠে গেছে। ঠিক তখনই কুয়াশার সিঁড়ির ভেতর থেকে ধাপগুলোই পা ওই রাখতেই বন্ধ স্টেশনের ওগুলো পুরনো পিয়ন কর্কশ শব্দে কাসেম কেঁদে আলী উঠছিল। ওনার চেনা খাকি আমি কোট আর মাথায় দোতলায় টুপি উঠে পরে একটা হাতে বড় একটা হারকিন নিয়ে শয়নকক্ষে বেরিয়ে এলেন। ঢুকলাম। ওনার সেখানে পায়ে একটা কোনো ভাঙা খাট জুতো আর ছিল না। ধুলোবালি মাখা একটা আমি ওনাকে বিশাল দেখে ভীষণ অবাক ড্রেসিং হলাম। টেবিল ছাড়া বললাম, আর কোনো কাসেম চাচা, কিছুই ছিল না। আপনি এত রাতে এই ড্রেসিং মাঝরাতে টেবিলের এখানে কি আয়নাটা করছেন? মাঝখান আপনি থেকে তো মাকড়সার অনেকদিন জালের মতো আগে এখানে চাকরি কেটেছিল। ছেড়ে দিয়েছিলেন, তাই না? আমি ক্যামেরাটার এমনটা ট্রাইপড শোনার সেট পরেও করে কাসেম চাচা কোনো কথা বললেন না। সিনেমেটিক শট নেওয়ার তিনি শুধু প্রস্তুতি নিচ্ছিলাম। ওনার হ্যারকিনটা একটু আর ঠিক উঁচিয়ে তখনই আমাকে ওনার আমার পিছু সাথে পিছু ঘটল আসতে সেই ইশারা করলেন। চরম আতঙ্কের আমি ভাবলাম মুহূর্তটি, হয়তো যা আমি ওনারও গল্পের গায়ের শুরুতেই দিকে বলেছি। কাজ আছে। তাই সেই উল্টো পায়ের ওনার পাতা পেছন পেছন আর ঘাড়ের উপর স্টেশন সেই হিমশীতল চত্বরটা ফিসফিসানি পার হতে লাগলাম। ভয়ে আমার পুরো শরীর যখন অবশ হয়ে গিয়েছিল। আমরা স্টেশনের সেই ভাঙ্গা আমি লাল চিৎকার লেটার করার বক্সের চেষ্টা সামনে এসে করলাম, পৌঁছলাম, কিন্তু আমার গলা দিয়ে হুট কোনো করেই আওয়াজই বের হলো না। চারপাশের তাপমাত্রা যেন যেন এক কেউ পলকে আমার মাইনাসে নেমে গেল। শ্বাসনালীটা ভেতর থেকে চেপে ধরেছে। শীতের রাত হলেও এই ঠান্ডা সবচেয়ে ছিল একদম অদ্ভুত এবং অন্যরকম। ভয়ঙ্কর ব্যাপার ঠিক ছিল, যেন
কোনো লাশের আয়নার ভিতরে হিম সেই শীতল ছোঁয়া, মুখহীন জিনিসটা শরীর থেকে একটা একই সাথে তীব্র ওই থেকে যেন একটা প্লাস্টিক আর তীব্র পচা কাগজ গন্ধ বের হচ্ছে এবং বাসি চামড়ার এক আমি কর্পূরের স্পষ্ট গন্ধ দেখতে ছড়াতে পাচ্ছিলাম শুরু করলো। আয়নার ভেতরে আমার আমি নিজের তখন প্রতিবিম্বটার হাত থমকে দাঁড়িয়ে বললাম, ধীরে চাচা মোচড়াতে শুরু একটু করেছি। দাঁড়ান, আপনার গায়ের যেন থেকে এমন গন্ধ আয়নার আসছে কেন? ভেতরে আমি তীব্র কিন্তু তখনও যন্ত্রণায় ছটফট কাশেম করেছি। চাচা কোনো কথা না বলে অথচ ও ভাবে সোজা বাস্তবে আমি কাঠের চললেন। মতো সোজা হয়েই ওনার দাঁড়িয়েছিলাম। ফাঁকা পায়ের কোনো হঠাৎ করে শব্দই ড্রেসিং রেল লাইনের টেবিলের ওপর পাথরের রাখা উপর একটা হচ্ছিল না। কাচের বয়াম ওনার এই নিজে নিজে অদ্ভুত থেকেই নীরবতা মেঝেতে আমার পড়ে বুকের চুরমার ভেতরটা হয়ে একদম গেল। অজানা ভয় সেই ঢুকে দিল। শব্দে আমার আর ঠিক ঘরের তখনই ভিতরটা মাটিতে ঘরের ওনার ভিতরে ছায়া না জড়তা থাকার কিছুটা আর লেটার বক্সের চারপাশ দিয়ে আমি ক্যামেরা কুচকুচে অন কালো করে রক্ত আটটায় চুয়ে ওখানে পড়া খুলে সেই জানালা বিভৎস দিকে দৌড় রূপটা দিলাম। আমার চোখে পড়লো, কিন্তু যা আমি আমি ঘরের গল্পের মেন শুরুতেই দরজার কাছে বলেছি। পৌঁছানোর আগেই ওনার খাটটার সেই নিচ থেকে ক্ষয় একটা হয়ে খস যাওয়া খস শব্দ আঙ্গুলযুক্ত বরফ আমি শীতল তাকিয়ে হাত দুটো দেখলাম যখন চারটে আমার গলা মানুষের শক্ত হাত, করে চেপে যেগুলো ধরে নখ উপরে লেটার ফেলা বক্সের ওই এবং আঙ্গুলগুলো ভাঙানো, অন্ধকারের মুখের দিকে টানতে যেগুলো লাগলো। মেঝেতে ভয়ে লেপ্টে আমার থাকা মুখ দিয়ে কোনো সাপ বা চিৎকার কিরকিটের বের মতো হলো না। দ্রুত গতিতে হেঁটে এসে ওনার সেই চোখ দরজার দুটো যখন চোখ আটটা আটকে দিল। টুপির আড়াল আমি থেকে পেছন থেকে বের হলো, তাকালাম, দেখলাম ড্রেসিং সেখানে টেবিলের কোনো সেই চোখের ভাঙা মনি আয়নাটা নেই, থেকে শুধু তখন দুটো থকথকে ফ্যাকাশে কালো সাদা রঙের গর্ত। একটা তরল ওনার সেই খিলখিলিয়ে বের চোয়ালের হচ্ছে। চামড়াটা ঝুলিয়ে আছে আর এবং সেই ফিসফিস করে ফাটলগুলোর বললেন, ভেতর থেকে ডজন ঠিক খানেক সাদা 30 চোখ বছর আগে আমার দিকে এই রাতেই এক দৃষ্টিতে এই তাকিয়ে লেটার আছে। বক্সের ভেতরে কেউ একজন ঘরটার আমার এই তাপমাত্রা কথাটা তখন কেটে এত রেখে কমে গিয়েছিল। গেছে, আবার চোখের তখন পাতাও জমে ওনার আসছিল। গায়ের সেই তীব্র পচা গন্ধ আর হিম শীতল ঠান্ডা আমি আমাকে বুঝলাম প্রায় সদর অচেতন করে দরজা ফেলছিল। থেকে বের হয়ে আসা আমি অসম্ভব। বুঝতে পারছিলাম আর কয়েক কিন্তু সেকেন্ডের আমি কোনো মধ্যে কিছু না ওনার এই ভেবেই আসরিক ঘরের শক্তি পিছনের দিকে আমার দম ওই আটকে ভাঙা আমাকে এখানেই জানালার মেরে দিকে ছুটে ফেলবে। গেলাম এবং মৃত্যুর ঠিক আগ দোতলা মুহূর্তে থেকেই আমি আমার অন্ধের মতো সমস্ত নিচের শক্তি এক বিপরীতে করে লাফিয়ে পড়লাম। চোখ বন্ধ করে মনে নিচে মনে একটা জোর গলায় ময়লার ঈশ্বরকে স্তূপ ছিল। ডাকতে লাগলাম। আমার ঠিক হাত যখন কোথায় আমার ভাঙেনি, প্রার্থনা কিন্তু মনে মনে শেষ হলো, ডান হাতটা মুচকে অনেক যাওয়ায় দূর আর থেকে একটা কাছে কুয়াশায় পিঠে ছেড়ে আসা কেটে আপ যায়। লাইনের ট্রেনের যখন আমি রক্তাক্ত তীব্র অবস্থায় হুইসেলের আওয়াজ শোনা কোণের গেল উপর হু ল্যাম্প করে। পোস্টের আলো নিচে এসে এই শব্দের সাথে সাথে এক তখন পলকে আমার স্থানীয় গলার দুই উপর তিনজন থেকে দোকানদার আমাকে উদ্ধার সেই করেন। বরফ শীতল হাতের কাঁপতে বাঁধন কাঁপতে গায়েব হয়ে গেল। যখন তাদেরকে ওই চারপাশে লাল থেকে দালানটার একটা কথা তীব্র বললাম, ঝড়ো বাতাসের তারা একে ঝাপটা অপরের এলো দিকে তাকালো। এবং কাশেম আলীর ওই একজন বয়স্ক অবয়বটা দোকানদার একটা তীব্র দীর্ঘশ্বাস ও ফেলে মানসিক বললেন, চিৎকার দিয়ে বাবা, বাতাসে মিলিয়ে গেল। তুমি কোন বাড়ি থেকে পরদিন লাফছো? সকালে ওই লাল যখন না গ্রামের বাড়িগুলো লোকজন পাকিস্তান আমাদের স্টেশনের উপর পাশ দিয়ে ঠিক যাওয়ার তখন সময় থেকেই আমাকে সিল করা লাইনের করা। ধারে আর অচেতন অবস্থায় ওইটার উদ্ধার ভেতরে করে, কোনো দোতলা তখন নেই। আমার গলায় গভীর 75 সালের চারটে একটা নখের ভূমিকম্পে কালো ছোপ পড়ে ওই বাড়ির গিয়েছিল। ছাদ আর দোতলা পরে ধসে আমি পড়েছিল। আমাদের পোস্ট এখন মাস্টার শুধু বাবুর কাছে নিচের দেওয়ালটুকু কাশেম আলী কথা খাড়াই জিজ্ঞেস আছে। করলাম। তিনি ভয়ে আমি আর এক মুহূর্ত ফ্যাকাশে হয়ে সেখানে গেলেন করিনি। এবং আমাকে বললেন, পরদিন সকালে আমার এক শুভ, বন্ধুর সাথে নিয়ে তুমি কার সাথে ওই গলিতে গিয়েছিলে? আবার গিয়েছিলাম। কাশেম তো আজ থেকে আমার প্রায় ক্যামেরা উদ্ধার 30 করতে। বছর আগে, গিয়ে যা অর্থাৎ দেখলাম 1966 তা দেখে আমার মাথার চুল সালে খাড়া হয়ে গিয়েছিল। ডিসেম্বরের এক সেখানে কোনো রাতে দোতলা বাড়ি নেই, স্টেশনের লেটার শুধু বক্সের একটা ভেতর ভাঙা থেকে দেয়াল। শেষ চিঠিটা সে তুলতে দেয়ালের গিয়ে কোণ ঘেঁষে ডাকাতদের মাটির কবলে উপরেই পড়েছিলেন। আমার ক্যামেরা ডাকাতরা আর ওনার ট্রাইপডটা সব কেড়ে নিয়ে অক্ষত অবস্থায় ওনার পড়েছিল। কদাটা কেটে এই লেটার এই বক্সের ছিল ভাই ভেতরে আজকের ঢুকিয়ে রেখে ঘটনা। গিয়েছিল। আশা করছি আজকের ঘটনা আপনার আজ ভালো লেগেছে। ওনার সেই যদি ভালো লাগে নির্মম আপনারা মৃত্যু অবশ্যই লাইক ঠিক কমেন্ট শেয়ার 30 করবেন বছর পূর্ণ এবং হলো। দেখা হবে পরবর্তী কোন এপিসোডে। এই ছিল আজকের ঘটনা। আজকের মতো এখানেই আশা করছি বিদায়। আপনাদের ভালো আল্লাহ লেগেছে। হাফেজ। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী কোন এপিসোডে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। এমন অনেক অনেক কেস আসছে জাহিদ ভাইয়ের কাছে যেসব কেসের সমাধানের পথ একদম শেষ, কেবল কুদরতিভাবে যদি মিরাকেল না ঘটে। জাহিদ ভাই ম্যাক্সিমাম টাইমে লোকদের ফিরিয়ে দেন, কারণ যেই ক্ষতির শিকার তারা হয়েছেন সেই ক্ষতিটা আলটিমেটলি তার কাজ সম্পন্ন করেছে। এতটাই দেরি হয়ে যায় অনেকের, যার করার মতো কিছু থাকে না। অহেতুক চেষ্টা জাহিদ ভাই করেন না, কারণ এতে তারা ভুক্তভোগী তারা হয়তো কিঞ্চিত আশা পান যে না, সমস্যার সমাধান হবে হয়তো, কিন্তু জাহিদ ভাই জানেন রেজাল্ট শূন্য হতেও পারে। তাদের আশা নষ্ট হবে, সেই সাথে নষ্ট হবে সময়ের, যার কোনোটাই জাহিদ ভাই চান না। এরপরেও অনেকেই আছেন জোরাজুরি করবে প্রচণ্ড রকমের। তাদের কথা হলো আপনি চেষ্টা করে দেখেন না,
আমরা আশায় থাকি, বাকিটা আল্লাহর হাতে। তেমনিভাবে জাহিদ ভাইয়ের সামনে আসে একদিন আলফা খানম নামে এক মহিলার কেসটা আসে। ওনার বয়স ছিল 37 বছর, গত 5 বছর ধরে সাফার করেছে এবং এক বিভীষিকাময় 5 বছর গেছে তার। ঘুমের মধ্যে শরীরের বিভিন্ন জায়গা কেটে যেয়ে রক্তপাত হতো এবং প্রতি মাসে যখন তার পিরিয়ড হতো, পিরিয়ডের যে কোনো একদিন তীব্র যন্ত্রণায় তিনি চিৎকার করতেন। গল গল করতে রক্তপাত হতো, মানে গার্গলিং করলে। এমন রক্তপাত যে মাসে তাকে 4 ব্যাগ, কোনো মাসে 6 ব্যাগ রক্ত দিতে হতো। পিরিয়ডের সময়টায় যখন রক্তপাত হতো সেটা কেমন যেন প্রসব বেদনার সাথে মিলে যেত, অস্বাভাবিকভাবে পেট ফুলে যেত। উনি চিৎকার করতেন যন্ত্রণায়। এর পরবর্তী সময় রক্তপাত হতো। চিকিৎসা করানোর পরও কোনো লাভ হয়নি, বরং কিছু মেডিকেল স্ক্যান করার সময় একবার দেখা যায় হুট করে আলফা খানমের ইউটেরাস ফুলে যায় মারাত্মক আকারে। হঠাৎ রক্তের আগমন ঘটে, ইউটেরাস ভরে যেয়ে পাশের অর্গান এমনকি কিডনির উপর এসে পর্যন্ত চাপ পড়ে। এই ব্যথা ইমাজিন করা সম্ভব না। আলফা খানম প্রায় নিজেকে খুঁজে পেতেন একটি পুরনো ভাঙা কূপের সামনে। কূপের উপর বাঁশ দিয়ে আড়াআড়ি স্ট্রাকচার দেওয়া, যাতে দড়ি ফেলে পানি সহজে উপরে উঠে আনা যায়। আলফা খানমের প্রাক্তন স্বামী ক্ষতি করেছে, এমনটা তার ধারণা। এছাড়া যার কাছেই তারা যেত সাহায্যের জন্য, মোটামুটি সবাই এটাই বলতো যে তার স্বামী কাজটি করেছে। এখনকার সময়কালে আলফা খানম কেমন যেন, এই শান্ত, এই কাঁদে, এই তার মুখ দিয়ে ঢুল বের হয়ে আসে, নয়তো মাটি বের হয়ে আসবে। সন্ধ্যার পর পর বিড়বিড় করতে শুরু করে দেয়। বাড়িতে অনেক ঘটনা আগে ঘটেছে। টিনের চালে হাঁটার শব্দ, উঠান থেকে হাসির শব্দ, সিঁদুর ছেটানো থাকতো চারিপাশে, মন্ত্র জপার শব্দ, যা এখনো হয়। বাড়ির ছাদে, মানে টিনের উপর রাতের বেলা ঘটেছিল নরবলি পূজা, যা কেউ আগে দেখেনি আলফা খানম ছাড়া। আলফা খানম সব দেখেছে, আর এই সব কিছুর ক্লু একমাত্র কেবল উনিই দিতে পারবে, কারণ ভিকটিম দেখে সব কিছু, অন্য কেউ সব কিছু দেখেন। রাত 3টা, জাহিদ ভাই জানালার সামনে দাঁড়িয়ে আছেন। মার্চ মাস, রাতে এখনো অত গরমের পরশ লাগেনি। গলা পরিষ্কার করার মতো করে হালকা একটা কাশির শব্দ এলো। কাদের এসছে। কাদেরকে জাহিদ ভাই পাঠিয়েছিলেন আলফা খানমের সমস্যার খোঁজ করতে। কয়েকদিন লেগে গেছিল আসল খোঁজ পেতে পেতে। কাদের জাহিদ ভাইকে বলল, ক্যাপ্টেন आपसे एक बात करनी है। হ্যাঁ বলো। आपने एक खातून की बात कही थी हमसे पता लगाने के लिए। কোনো মহিলা? কাদের? কোন মহিলা? জি वो আলফি খানম না কাদের? আলফি খানম। জি ভাই। আচ্ছা খবর नहीं लगा ক্যাপ্টেন। জাহিদ ভাই ঘুরে তাকালেন কাদেরের দিকে। ওর হাতে একটা কাগজ, যেটা কাদের ফ্লোরের উপরে রাখলো। 3টা পাথর সে রাখলো সেই কাগজের উপর। অশনি খবর প্রকাশ পেতে চলেছে জানো। জাহিদ ভাই জিজ্ঞেস করলেন, কিসের কাগজ এটা কাদের? कैप्टन ध्यान से देखिए, ये कुछ बहुत ही पुराना एक जादू की ताबीज का हिस्सा। अगर आप ध्यान से देखेंगे, 3 पत्थर से तकलीफ पैदा किया है इसने। কাদেরের ভাষ্য মতে আলফি খানমের প্রাচীন জাদু দ্বারা আক্রান্ত। আলফি খানম 3টা বড় বড় পাথরের নিচে চাপা দেওয়া অবস্থায় আছে। 3টা ভিন্ন স্থানে বলির ঘটনা ঘটেছে, নরবলির ঘটনা। 2 সময়ের সন্ধিক্ষণে ঘটানো হয়েছে এই বলি, যার রক্ত দিয়ে লেখা হয়েছে আলফি খানমের নাম। 3 পাথরের চাপের মধ্যে 3 ভিন্ন জায়গা রয়েছে শবদেহের অংশ বিশেষ। 3 পাথর 3 ভিন্ন জায়গার পানির স্পর্শে রাখা আছে। 2টা বড় ডেকচি আছে, সেই ডেকচিতে সরাসরি বলির রক্ত পড়েছে। 70টি তাবিজ পোতা হয়েছে, যার সবগুলি জীবন্ত এখনো। যে কাগজটা কাদের জাহিদ ভাইকে দেখালো, সেই কাগজ ছিল এই জাদুর একটা হিস্সা। এই কাগজের কারণে কাদের বুঝতে পেরেছে কি ঘটানো হয়েছে। জাহিদ ভাই কাদেরকে বললেন, কাদের
এটা নিয়ে ওলামাদের কাছে যাও, ওনাদেরকে দেখাও। আমার বুঝে আসছে না, তা ওনারা কি বলে তা একটু শুনি। উসকে বাদ ক্যা ক্যাপ্টেন? জাহিদ ভাই দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন। বসলেন ফ্লোরে। স্পষ্ট উনি চাইছেন না জড়াতে। জাহিদ ভাই বললেন, কাদের, আমার কেন জানি মনে হয় লাভ নেই, মনে টানে না, মানুষকে আমার ভালো লাগে না, কেমন যেন আজ আপন কাল পর। कैप्टन इस तरह से मत सोचिए, आप खुद कहते थे आपको सिर्फ सही काम करना है। কাদের, সঠিক কাজ না, দিল ইনসান বা জিন যেই হোক, দিল দিয়ে তার জন্য যা অনুকূলে আছে করব। কিন্তু कैप्टन मत सोचिए, आपको जरा सा अंदाज भी है कितनों को मदद मिला है आपसे। কিন্তু কাদের অনেকের তো কিছু হয়নি, তাই না? তাদের হিসাব তো আমি অকর্মা। लोग कहते हैं बातें, लोगों का काम है कहना, उनके बारे में मत सोचिए। कादर उठे दाঁড়ালো, সে জাহিদ ভাইকে বলল, अल्फी खानम इंतजार में है आपके, इस वक्त कैप्टन के मदद चाहिए। अल्फी खानम कैप्टन अल्फी खानम को कैप्टन। हाय रे काদের, 1 নম্বরের ড্রামাবাজ তুমি। যা ওলামারা কি বলে জেনে আসো, আর তোমার হিরোগিরি করার শখ পূরণ করবো আমি। যাবো আলফি খানম, ক্যাপ্টেন নেহি আলফা খানম, আলফা খানম। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, আলফা খানম। যাবো ওনার কাছে, ভাগো এবার কাদের। কাদের বিদায় নিল জাহিদ ভাইয়ের কাছ থেকে। কাদের চলে যাবার পর বিছানার নিচে রাখা হেলমেটটার দিকে তাকালেন জাহিদ ভাই। হেলমেটটা যেমন তেমন। জাহিদ ভাই মাঝে মাঝে আগ্রাসী হয়ে ওঠেন কিছু মুহূর্তের জন্য। এমনি একদিন রাতে এই হেলমেট দিয়ে আঘাতের পর আঘাত করে থেতলে দিয়েছিলেন একজনকে। হেলমেটে একটা ফাটল ইশারা দিচ্ছে আক্রোশ ভরা এক মানসিকতার, যা উপর দিয়ে মোলায়েম, ভেতর দিয়ে ভয়ঙ্কর। মহাকুণ্ডের এক রাতে অবিশ্বাস্য পরিবর্তন আসে জাহিদ ভাইয়ের মানসিকতায়। নইলে প্ল্যান করে আমির সাহেবকে আসন্ন ক্ষতির সামনে থেকে সরিয়ে দিয়ে 11 বন্ধের চ্যালেঞ্জ করা, আমির সাহেবের বহরকে এই রেশারেশি থেকে দূরে সরিয়ে নেওয়া সহজ কথা নয়। মহাকুণ্ডের রাতে 1-2 কিন্তু বিপদের মুখে ছিল না, সবচেয়ে বেশি বিপদে ছিলেন আমির সাহেব। অপারেশন কুণ্ডর রাতে দেওর খোঁজে পাহাড়ে গেলেও বেইজুজের কন্টিনজেন্সি প্ল্যানের অংশ 11 বন্ধের আড়াল থেকে করা জাদুর শিকার আমির সাহেব আগে থেকেই আহত অবস্থায় ছিলেন। মহাকুণ্ডের রাতে এই জিনিসটাই আঁচ করতে পারেন জাহিদ ভাই। সবার আগে ওরা আমির সাহেবকে হিট করতে চেয়েছিল, সেই জন্যই জাহিদ ভাই কৌশলে আমির সাহেবকে সরিয়ে দেওয়ার দাবার খেলাটাই বদলে দিয়েছেন। আর ঠিক সেই দিনের পর থেকেই জাহিদ ভাইয়ের মধ্যে আমূল পরিবর্তন আসে। সেই পরিবর্তন যতটা সুন্দর ততটাই ভীতিকর। কাজীদের রীতিমতো হুমকি দেওয়া, ধরেশ বসুকে নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ না রাখা, হাওরে ঘটা ঘটনা, এই সব কিছু তো কেবল শুরুর দিকের কথা। আজ এখন জুলাই মাস চলছে, অপারেশন টাঙ্গু আর হাওর শেষ হয়ে গেছে, মাঝখান দিয়ে চলে গেছে 6 মাস। ঘটেছে আরও ন্যাক্কারজনক ঘটনা। মাইকেল ও গেব্রিয়েলের কারণে আরও বেশি আগ্রাসী জাহিদ ভাই, সাথে বেশি ভয়ানক উনি। মাঝে মাঝে মনে হবে দারিন্দা খায়বার খান। তাকে কেনই আবার আড়াল করেছে জাহিদ ভাই, তা কেবল তিনি জানেন। আরও একদিন পর কাদের ফিরে আসলো ওলামাদের দেয়া তথ্য নিয়ে। কাদেরের ভাষা মতো ওলামারাই পরামর্শ দিয়েছেন আলফা খানমের জন্য আল্লাহর কাছে সর্বপ্রথম আশ্রয় কামনা করা। এরপর আলফা খানমকে হুশে ফেরানোর জন্য 3 রাত লাগাতার ইবাদত করে দোয়া করবে তার পরিবার, বিশেষ করে বাবা, কারণ পিতা মাতার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। বাড়ির বাইরে দাঁড়িয়ে আলামত তালাশ করা, কারণ আলামত তালাশ এমন এক প্রক্রিয়া যার দ্বারা জাহিদ ভাই নিজেকে এমন জায়গায় নিয়ে যাবেন যার দরুন হয়তো দেখা হয়ে যেতে পারে ক্ষতিগুলো কোথায় কোথায় করা হয়েছে। কারণ দুনিয়াতে কেউ খুঁজে বের করতে পারবে না লুকিয়ে থাকা বস্তু যদি ইনফরমেশন না থাকে। কিন্তু তালাশের প্রক্রিয়া কি? দৃশ্যমান বস্তুকে চোখ দ্বারা খুঁজে পাওয়া যায়, কিন্তু অদৃশ্যমান বস্তু দেখতে হলে অন্তরকে জাগাতে হয়, চোখ বন্ধ করে তাকাতে হয়। সবাই চোখ বন্ধ করে তাকাতে পারে না, কিন্তু জাহিদ ভাই চোখ বন্ধ করে দেখতে পারে, কিন্তু সেটাই তিনি দেখতে পারেন যেটা অদৃশ্যমান। ওলামারা আরেকটা শব্দ লিখে দিয়েছিলেন, সৈনিক। আপনার কাছে মন্ত্রী আছে, হাতিও আছে, এবার দরকার সৈনিকের।
পথেই মিলবে সৈনিক। সৈনিক, হ্যাঁ সৈনিক শব্দটা জাহিদ ভাইয়ের কাছে অর্থবহ, কারণ সব হিসাব মিলে জাহিদ ভাই রওনা হলেন শহর বাইরে যাওয়ার উদ্দেশ্যে আলফা খানমের কাছে। 3 ঘন্টার সফরে বিকালে বেলা পৌঁছে যান জাহিদ ভাই আলফা খানমের বাসায়। ওনাদের বসত বাড়িতে ঢোকার সামনেই জাহিদ ভাইয়ের চোখের সামনে দিয়ে এক পাগল বুড়িকে লাফাতে চলে যেতে যায় পাশ কাটিয়ে বাম দিকে। সেদিকে ছিল তালগাছ এবং পুকুর। সে পাগল বুড়ি লাফ দিল সেই পানির মধ্যে, কিন্তু এমনভাবে শব্দ হলো যেন টুপ করে একটা সুপারি পানির মধ্যে পড়ল। তখনই জাহিদ ভাই তাকালেন বসত বাড়ির দিকে। টিনের চালের উপর দাঁড়িয়ে আছে আরও একজন মহিলা, কালো লম্বা নাকে নথ, চুলগুলো খোলা, ময়লা কাপড় পরা। সে হাত দিয়ে শিলপাটার ইশারা দিয়ে হুমকি দিল জাহিদ ভাইকে। জাহিদ ভাই বাম দিকে একটু থুতু মারলেন সেই মহিলাকে ইশারা করে। কালো সেই মহিলা উল্টো দিকে সরে গেল চোচালা টিনের ছাদ থেকে। ঠিক ঘরে ঢোকার সময় আর একজনকে জাহিদ ভাই দেখতে পান। বেটে খাটো বুড়ি, শাড়ি পরা, এক চোখ তার গলা আর একটা হাত এক পচা গলা। টিমের দেয়ালে ধরে হালকা আড়াল হয়ে জাহিদ ভাইকে দেখছে। ঘরে ঢুকেই জাহিদ ভাই আলফা খানমের ভাইকে চুপি চুপি বললেন তাকে একটা কোদাল এনে দিতে। জাহিদ ভাই স্পষ্ট টের পাচ্ছিলেন আশপাশের পিশাচ অনেক বেশি। এর চেয়ে বড় কথা হলো জাহিদ ভাইয়ের মনে হচ্ছে ছাদ থেকে কেউ কোপ দেবার চেষ্টা করছে। নিজেকে শান্ত করে জাহিদ ভাই চলে যান সরাসরি আলফা খানমের কাছে। এক নজরে আলফা খানমকে যে দেখবে মনে হবে কেউ তার যত্ন নেয় না, কেউ তাকে দেখে না, কেউ হয়তো খাওয়ায় না। রুগ্ন শরীর, গন্ধ বিশ্রী আসছে শরীর থেকে, এমনকি আলফা খানমের যে শ্বাস ছাড়ছে সেটা থেকেও গন্ধ আসছে। চুল এলোমেলো, চেহারায় জীবনের কোনো ছাপ নেই, মুখ হা করে খোলা, চোখগুলো নিরুদ্দেশ চাহিনি। জাহিদ ভাই মুখোমুখি হয়ে বসলেন। জাহিদ ভাই অবজার্ভ করার চেষ্টা করছেন কেউ কি আলফা খানমের সাথে আছে কিনা। জাহিদ ভাই টের পেলেন না কাউকে, কিন্তু হুট করেই উঠে দাঁড়িয়ে আলফা খানমের কানের কাছে যে জাহিদ ভাই বললেন, খেল খতম কামিনের বাচ্চা, তোর কি মনে হয় আমি বাঁচাতে আসছি? তোরা যা মন চাই কর, আমরা তোর সর্দারের ঠিকানা দরকার। আলফা আর কি হলো না হলো সেটার কেয়ার আমি করি না। বেশ কিছুক্ষণ না, কেউ তো আমার হতে পারবি, এখনো সময় আছে। নিজে বাঁচ, আলফার সাথে থেকে লাভ নেই, উল্টা আমি ছাড়বো না। আমি কিন্তু জানি তোর সর্দার কে, আমি জানি। এই কথা বলার পর জাহিদ ভাই শুধু একটা নাম উচ্চারণ করলেন, নার পেশাজ, সর্দার। এর নাম শুনতে পেয়ে একটা চোখের পলক ফেলল আলফা। কি দেখিস? লাভ নেই দেখে। কতক্ষণ থাকবে আলফা শরীরে? বেশিক্ষণ না। এমন মারবো কে হয়েছে তা ভাবার সময় পাবি না। তাড়াতাড়ি যা তো, বাবার কাছে নর পিশাচকে বলে দে ওর জন্য আমি আসছি, আলফার জন্য আমি আসিনি। এটা বলে জাহিদ ভাই উঠে বের হয়ে আসেন উঠোনে। চারপাশে তাকিয়ে 7-8 জন পিশাচকে জাহিদ ভাই দেখতে পান। এরা এখানে কেন আছে তা রাত অন্ধকার নামার পর জানা যাবে। জাহিদ ভাই তার নিজের মাথার মধ্যে কি সাজাচ্ছেন তা বুঝে ওঠা মুশকিল। রাত অন্ধকার নেমে আসে। কাদেরকে জাহিদ ভাই বলছিলেন যে আল কোরআন পড়তে আলফা খানমের কানের মধ্যে। জাহিদ ভাইয়ের দৃঢ় বিশ্বাস ছিল আল কোরআন আলফাকে জাগাতে পারবে। আল কোরআন এক ঐশ্বরিক কিতাব, আল্লাহর জুবান। আল্লাহর কথা আমাদের এমনভাবে পড়া উচিত যে এই সেই ওয়াহিজা নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এর চেয়ে বড় দুনিয়াতে আর কি আছে? দিল দিয়ে পড়া উচিত। কাদের সেই কাজটাই করবে, কারণ জাহিদ ভাই আরবি পড়তে জানেন, কিন্তু বেশি আয়াতের মুখস্থ নেই। বাড়ির উঠানে যেয়ে দাঁড়ালেন জাহিদ ভাই। ওলামারা বলেছিলেন তালাশ করতে। আলফা খানমের ভাইয়ের মাধ্যমে জাহিদ ভাই শুনেছিলেন এই বাড়ির ছাদেই নাকি দেয়া হয়েছিল নরবলি। জাহিদের উপর বিশ্বাস, আর বিশ্বাসের কারণেই আল কোরআন আলফাকে জাগাতে পারে। আল কোরআন এক ঐশ্বরিক কিতাব, আল্লাহর জুবান। আল্লাহর কথা আমাদের এমনভাবে পড়া উচিত যে ওই সেই ওয়াহি বা নাজিলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছিল। এর চেয়ে বড় দুনিয়াতে আর কি আছে? দিল দিয়ে পড়া উচিত। কাদের সেই কাজটাই করবে, কারণ জাহিদ ভাই আরবি পড়তে জানে, কিন্তু বেশি আয়াত তার মুখস্থ নেই। বাড়ি উঠানে যে দাঁড়ালেন জাহিদ ভাই।
ওলামারা বলেছিল তালাশ করতে। আলফা খান আমার ভাইয়ের মাধ্যমে জাহিদ ভাই শুনেছিলেন এই বাড়ির ছাদেই, এই ছাদেই নাকি দেওয়া হয়েছিল নরবলি। আলফা খানম খানম দেখেছিলেন নরবলি হতে। সেই টিনের চালের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তালাশ সবসময় করা যায় না, চাইলেই তালাশই দেওয়া যায় না, কারণ যদি সেখানে তালাশ করার মতো কিছুর অস্তিত্ব না থাকে তাহলে তালাশ কি করবে, খুঁজবে কি? তালাশ করার মতো অবস্থাই তৈরি হবে না। সোজা সাপটা ভাষায় যদি ঘটনা ঘটে তাহলেই তালাশ সম্ভব। এই তালাশের মানে হলো ঘোরের মধ্যে চলে যেয়ে পূর্বে কি ঘটেছে তার ঝলক দেখে আসা। সবাই এটা পারে না, আর সবাই এটা পারবে, তফাৎ একটাই, নফসকে কন্ট্রোলে রাখবে এবং যে পারবে সেটা সেই করতে পারে, যেটা করবে যে পারবে তার পক্ষে সেটা সম্ভব। সে অনেক কিছুই দেখবে যা বাকি দুনিয়া দেখে না। জাহিদ ভাই চোখ বুঝলেন। চোখ বুঝার পর বুক ভরে নিঃশ্বাসটা ছেড়ে দিলেন জাহিদ ভাই। জিকির করছিলেন ধীরে ধীরে, নিঃশ্বাসের সাথে তাল মিলিয়ে। ধীরে ধীরে ঘুম এসে যাচ্ছে, ধীরে ধীরে লোপ পাচ্ছে চেতনা। জিকির করতে করতে হারিয়ে গেলেন জাহিদ ভাই। কানের শব্দ আসছে, নাকি কণ্ঠের হাসি আর পাখির কণ্ঠের ডাক নকল করে এক পিশাচ আরেক পিশাচকে ডাকছে। অস্পষ্ট চারদিক, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আসমানে বিদ্যুৎ চমকাচ্ছে। কয়েকজন বুড়ি দাঁড়িয়ে আছে উঠানে, ওদের হাতে মানুষের শরীরের অংশ। বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, মিনমিন করে হাসছে ওরা। দুইটা বুড়ি, কুজো বুড়ি সেই বাড়িতে ঢুকলো। তারা কাঁধে নিয়ে এসছে ডালা। একটা বাচ্চা ছেলে, হাফ প্যান্ট, গলায় কালো সুতা, টিনের চালে কে যেন দাঁড়িয়ে আছে। শাড়ির আঁচল মনে হলো, বাতাসে উঠছে আঁচল, উঠছে চুল। এক পলকের জন্য বিজলি চমকালো। ডাইনি দাঁড়িয়ে আছে টিনের চালের উপর। হাত বড় করে ডালা থেকে সেই ছেলেটাকে তুলে নিল। টিনের চালের উপর ডাইনিটা। নিচে বুড়িরা হর করে কি জানি বলতে লাগলো। সেই বাড়িটার চারদিক বুড়িরা ঘুরতে শুরু করলো। 7-8 জন থেকে এখন মনে হলো একজন না 40 থেকে 50টা বুড়ি সেই বাড়িটার চারপাশে ঘুরছে। বিশাল দেহের একজনের আকৃতির আগমন ঘটল, কাপালিকের আগমন। বিজলির আলোয় কালো মোটা দেহটা চিকচিক করলো। তার হাতের বাহুতে মানবের কঙ্কাল, গলায় মানবের খুলির মালা, হাতের তার বিশাল একখানা জবাই করার ছুরি, মোটা পেছন আকারের বড় ছুরিটা চিকচিক করছে অন্ধকারে। ছেলেটাকে শুয়ে দেওয়া হয় টিনের ছাদে। কোনাকুনি সেই অংশটুকু উপরে ঝুলে রইল ছেলেটা। কাপালিক তুলে ধরল তার অস্ত্র, দ্বিখণ্ডিত করলো মস্তক। টিনের চালে বাড়ি খেয়ে গড়িয়ে পড়লো মস্তকটা। গল করে বৃষ্টির মতো রক্ত পড়তে লাগলো। দরজা খুলে পাগলের মতো বেরিয়ে এলো আলফা খানম। তাকে পেছন থেকে ধরে সেই রক্ত ঝর্ণার কাছে নিয়ে যাওয়া হয়। টিনের ছাদের সেই অংশে যেখান থেকে রক্ত বেয়ে পড়ছে। হাঁ করিয়ে রক্ত গিলিয়ে দিল বুড়িরা আলফা খানমকে। রক্ত দিয়ে হলুদ মাখার মতো করে মাখিয়ে দিল আলফা খানমকে। গড়িয়ে পড়ে গেল আলফা খানম। কিন্তু সেই টিনের চালে যোগের আসন পেতে বসে আছে ডাইনি। বড় বড় চোখে সে আলফা খানমকে দেখছে। বিষ ছিটিয়ে দিচ্ছে সে তার বিষাক্ত নেত্র দিয়ে। কানে শীষ বাজছে, ঘোর কেটে যাচ্ছে। কানে শীষ বাজছে, ক্যাপ্টেন ডাকছে কাদের জাহিদ ভাইকে। কিন্তু দাঁড়িয়ে থাকা জাহিদ ভাই সেই কখন যে পড়ে গেছেন তা তিনি নিজেও টের পাননি। কাদের বারবার ডাকছে ক্যাপ্টেন। কিন্তু তখনও জাহিদ ভাই কি যেন দেখছিলেন। একটা টিলা আড়াআড়ি ভাবে গাছ পড়ে একটা ছাউনির মতো হয়ে গেছে। কাঠের আগুন জ্বলছে, মাথায় ওড়নার মতো কাপড় দেওয়া, মোমের আলো। একটা বাটিতে রক্ত,
একটা হাত সেই রক্ত স্পর্শ করলো, 4টা আঙ্গুল বড় বড়, একটা পুতুল। মাথায় আসলো মানুষের চামড়া, 4টা সেলাই দাগ স্পষ্ট, কয়েকটা লম্বা চুল গেঁথে দেয়া। 1 ফোঁটা রক্ত পুতুলটার বুকের উপর পড়ল। একটা আঙ্গুল নাড়িয়ে লিখছে কি যেন, 2টা বাহু, একটা মাথা, 1 জোড়া শিং। যোগাসনে আসলো শয়তান। নিচে নাম লেখা, ক্যাপ্টেন! চিৎকার দিল কাদের। ধুক ধুক করে কাঁপতে লাগলো জাহিদ ভাই। হুঁশে ফিরে এসছেন তিনি তখনও কাদের ওনাকে ঠিক করার চেষ্টা করছে, কিন্তু জাহিদ ভাই স্পষ্ট দেখতে পাচ্ছিলেন টিনের চালে দাঁড়িয়ে আছে ডাইনিটার আঁচল উঠছে। বিকট একটা চিৎকার, এক মহিলার চিৎকার শুনল পুরো এলাকা। শুনলেন জাহিদ ভাই, শুনল কাদের তাকালো সেই ডাইনির দিকে। ডাইনির এক দলা ছাই ছুঁড়ে মারল আকাশে। শত সহস্র সুই সে সময় যে বিদ্য আলফা খানমের শরীরে। চিৎকার করে উঠল আলফা খানম। কাকের ডাক, চড়ুইয়ের ডাকে বিকট পরিবেশ তৈরি হয়ে গেছে। কাদেরকে জাহিদ ভাই বলেন, ডাইনিকে ধরো। কাদের ছুটল ডাইনির পেছনে, কিন্তু ডাইনি যেয়ে বসলো আলফা খানমের উপর। শুরু হয়ে গেল ইট পাথরের বৃষ্টি। 4 দিক থেকে ইট পাথর ছুঁড়ে আসতে লাগলো ওই বাড়ির উপর। বাড়ির ভেতরে আতঙ্কে বাচ্চা আর স্ত্রীরা কাঁদছিল। 4 দিক থেকে কাক আর চড়ুই পাখির ডাক, বিকট ডাক। মনে হচ্ছে গলা ফাটিয়ে চিৎকার করছে ওরা আজ। সেই সাথে খিলখিল করে হাসছিল আলফা খানম। মাটিতে বসে থাকা জাহিদ ভাই প্রসেস করতে পারছিলেন না আগে কোনটা থামাবেন তিনি। এদিকে আলফা খানমের ভাই, বাবা আমাকে চিৎকার করে বলছিল, কিছু একটা করেন, কি করছেন আপনি? এটাই ডাইনি চেয়েছিল। সে চেয়েছিল সে আর তার সহচর পিশাচগুলোকে ভয় দেখাবে আলফা খানমের পরিবারকে সহ, যাতে এরা ভয়ের চোটে জাহিদ ভাইকেই বাসা থেকে বের করে দেয়, তাড়িয়ে দেয়। কিন্তু জাহিদ ভাই নিজে থেকে উঠে দাঁড়ালেন, হাত দিয়ে ইশারা করে বিরক্ত ভঙ্গিতে চুপ হতে বললেন আলফা খানমের ভাইয়ের বাবাকে। তখন ইট পাথর পড়ছিল। ভেতর থেকে কাদেরের ডাক শুনতে পান জাহিদ ভাই। কাদের বলছিল, ক্যাপ্টেন খুন বাহার আ রা হ্যায়। জাহিদ ভাই কাদেরের কথার উত্তর না দিয়ে কোদালটা কোথায় সেটা ইশারা দিয়ে জিজ্ঞেস করলো আলফা খানমের ভাইকে। এদিকে আশপাশ থেকে কয়েক পরিবার যারা পাশের গৃহস্থ, সেখান থেকে ওনারা জিজ্ঞেস করলো আলফা খানমের ভাই আর বাবার সাথে কি হয়েছে। তখনও জাহিদ ভাই ইশারা দিয়ে চুপ থাকতে বলেন। কোদাল কোথায় ইশারায় জানতে চান জাহিদ ভাই। আলফা খানমের ভাই ইশারা দিলে সেদিকে জাহিদ ভাই যান। লাকড়ির স্তূপে ছিল কোদালটা। এবার কাক আর চড়ুই পাখির ডাকের সাথে মোরগ, মুরগি আর বিড়ালের বিকট ডাক অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করলো। ভয়ে ভয়ে সবাই চিৎকার করছে। জাহিদ ভাই কোদাল হাতে নিয়ে ইশারা দিয়ে বুঝালো আলফা খানমের ভাইকে শান্ত থাকার জন্য। ইশারা দিয়ে জাহিদ ভাই বুঝালো এই শব্দ, এই ইট বর্ষণ, পাশের বাসা থেকে ডাক, এই সব কিছু জিনরা করছে। আবারও চুপ থাকার ইশারা দিয়ে জাহিদ ভাই কোদাল নিয়ে হেঁটে যেতে লাগলেন। ডান দিকে পুকুরটা বড়, অনেকগুলো গাছ আছে যা এখন চেনা যাচ্ছে না, কারণ অন্ধকার জায়গাটা। কোদাল কাঁধে তুলে নিচ্ছেন এবং কাঁধে তুলে নিয়ে হাঁটছেন জাহিদ ভাই। শব্দ হচ্ছে এখনো পাখির ডাক, কাকের ডাক, বিড়ালের ডাক। শব্দ হচ্ছে আলফার মুখ দিয়ে চিৎকারের, আমাকে মেরে ফেলবে, আমার গলা কেটে ফেলেছে, এটা সেটা। শব্দ হচ্ছে বুড়িগুলার হাসির। সামনে একটা গাছ ম্যাও ম্যাও ভাবে বিকট ভাবে ডাকছে এখান থেকেই। জাহিদ ভাই এগিয়ে গেলেন, কোদালটা হাতে তুলে নিলেন জাহিদ ভাই। কয়েক মুহূর্তের পর সব চিৎকার থেমে গেল, ইট পাথরের বৃষ্টি থেমে গেল, পাখির ডাক, আলফা খানমের চিৎকার সব থেমে গেল। শব্দ ভেসে আসলো কেবল কোদাল দিয়ে থেতলানো একটা দেহ। জাহিদ ভাইয়ের একটা বড় মানসিক পরিবর্তন ইদানিং প্রকট হয়ে উঠছে। তা হলো কিছু মুহূর্তের জন্য রাগে হিতাহিত জ্ঞান লোপ পাওয়া।
জ্ঞান লোপ পেয়ে যাওয়ার পর জাহিদ ভাই দানবে রূপান্তরিত হয়। কয়েক মুহূর্তেই ঘটে যা ঘটার। সেই গাছের পেছনেও তাই ঘটে। জাহিদ ভাই কোদালতে থেতলে মেরে ফেলেন এক পিশাচকে, যাকে অন্য মানুষরা পরে কালো বিড়ালের রূপে পেয়েছিল। কিন্তু জাহিদ ভাই, সে দেখেছে এক বুড়িকে যার দাঁত নেই। হাসছিল জাহিদ ভাইকে দেখে তাচ্ছিল্যের হাসি। জাহিদ ভাইয়ের খেয়াল ছিল এতটুকুই, যা কোদাল দিয়ে তিনি বাড়ি মেরেছিলেন, এরপর এক এক করে শুধু মেরেই গেছেন। জাহিদ ভাই বারবার বারবার বলেছিলেন, হাস, আরো হাস, আরো হাস, আরো জোরে হাস, হাস, হাসতে থাক। সেই সময়ই টনকনর আশেপাশে থাকা পিশাচগুলোর, টনকনরে সেই ডাইনির, যে আলফা খানমকে ধরে বসে উল্টো ভয় দেখাতে চেয়েছিল, কোদাল হাতে নিয়ে বাড়ির উঠান পার হয়ে ভেতরে ঢুকলেন জাহিদ ভাই। কোদালটা সামনে রাখলেন আলফা খানম, পাশে রাখা চেয়ারে বসলেন জাহিদ ভাই। জাহিদ ভাই কাদেরকে বললেন, কাদের, মার দো ইসকো। কাদের বলল, জি ক্যাপ্টেন। কিন্তু ডাইনিকে মারার আগে সে বলে গিয়েছিল নরপিশাচের কথা, যাকে জাহিদ ভাই খুঁজছেন। ঠিক তখনই ঘরের দেয়াল ঘরের দিকে চোখ যেতেই আমার শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। ঘরের কাঁটা দুটো উল্টো দিকে অর্থাৎ পেছনের দিকে তীব্র গতিতে ঘুরছে। আর তখনই আমার ঠিক পাশে শোয়া জলিল সাহেবের শরীর থেকে একটা খসখসের চেরা আওয়াজ বের হতে লাগলো। আমি চমকে উঠে ওনার দিকে তাকাতেই দেখলাম সেখানে কোনো জ্যান্ত মানুষ নেই। ওনার পুরো শরীরটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আর ওনার এই উপরে দেওয়া চোখ দুটোর কোটার থেকে হাজার হাজার কালো মাছি ভন ভন করে বের হয়ে আমার মুখের উপরে এসে পড়েছে। ওনার সেই কঙ্কালসার হাতটা হুট করেই আমার মুখটা শক্ত করে চেপে ধরল, যাতে আমি চিৎকার করতে না পারি। তারপর ওনার সেই চোয়ালটা অস্বাভাবিকভাবে নিচে ঝুলে গিয়ে একটা পচা লাশের গন্ধে ছড়াতে ছড়াতে ফিসফিস করে বলল, আজ ডাক্তার বাবু ইঞ্জেকশন দিতে ভুলে গেছেন সাইমন। চল, তুই আর আমি মিলে ওনাকে ডেকে নিয়ে আসি। এই ঘটনা ঘটেছিল 2024 সালের আগস্ট মাসের শেষের দিকে। আমার নাম সাইমন ইসলাম। আমি পাবনার চটমোড় এলাকায় থাকি। সেদিন বিকেল থেকে আকাশ তখন আমার মেজো খালু তীব্র লিটারের সমস্যায় ভুগছিলেন এবং ওনাকে পাবনা সদর হাসপাতালের 4 তলা ওয়ান স্টপ ক্রাইসিস ইউনিটের পাশে একটা 2 বেডের বিশেষ ক্যাবিনে ভর্তি করা হয়েছিল। যেটার শেষ মাথায় সেদিন ছিল একটা কুমোট শনিবার। এবং জরাজীর্ণ খালুর অবস্থা একটু স্থিতিশীল থাকায় আম্মু আর খালামণি বাসায় ফিরে গিয়েছিলেন। আর রাতে ওনার পাশে অ্যাটেন্ড হিসেবে থাকার দায়িত্ব সে পড়েছিল আমার উপরে। এক জমিদার ক্যাবিনে মাত্র 2টা বেড ছিল। একটা বেডে আমার খালু ঘুমাচ্ছিলেন, আর অন্য একটা বেড ফাঁকা ছিল। কিন্তু রাত প্রায় 11টা 20 মিনিটের দিকে নার্স এসে ওই ফাঁকা বেডটায় আরেকজন লোককে শিফট করে দিয়ে গেলেন। ওনার নাম ছিল জলিল সাহেব। সামলাতে পারলাম না। বয়স আনুমানিক 65 বছর হবে। ওনার মাথায় এবং চোখের ওপর ভারী সাদা ব্যান্ডেজ বাঁধা ছিল। অদ্ভুত রকমের ওনার সাথে কোনো আত্মীয় স্বজনও আসেনি। বাইরের গলির রিকশা নার্স যাওয়ার সময় আমাকে ফিসফিস করে বলে গেলেন, সব যেন উনি একটু সিরিয়াস পেশেন্ট, হয়ে গেল। রাতে একটু খেয়াল রাখবেন। ঘরের ভেতরে বাতাসটা এতটাই তো ভারী, রাত 12টা পার আর হওয়ার ছিল পর যে পুরো হাসপাতাল দম চত্বর কষ্ট একদম হচ্ছিল। নিঝুম হয়ে গেল। তখন হলরুমে বাইরে এক ঝুম বৃষ্টিও শুরু একটা হয়েছে। কাঠের সিঁড়ি ওপর আর থেকে উঠে গেছে। জানালার কাচের গায়ে বৃষ্টির পানির আছড়ে পড়ার শব্দ, এছাড়া আর কোনো আওয়াজ ছিল না। কেঁদে উঠছিল। এমনকি আমি দোতলায় উঠে করিডোরের লাইটগুলো একটা বড় মৃদু আলো ছড়াচ্ছিল। শয়নকক্ষে ঢুকলাম। রাত তখন আনুমানিক সেখানে 1:15 আর ধুলোবালি আমি একটা মাখা চেয়ারে বিশাল বসে ড্রেসিং ফোন টেবিল স্ক্রল ছাড়া করছিলাম। আর কোনো কিছুই ছিল না। ঠিক ড্রেসিং তখনই টেবিলের আমার আয়নাটা কেমন যেন একটা মাঝখান অস্বস্তি থেকে হতে লাগলো। মাকড়সার জালের মতো
হুট ছিল। করেই ক্যাবিনের ভেতরের আমি বাতাসটা ক্যামেরাটা অস্বাভাবিক রকমের ট্রাইপড ঠান্ডা সেট হয়ে করে গেল, ঠিক আইনাটাতে যেন একটা মর্গের cinematic shot ভেতরের নেওয়ার প্রস্তুতি হিমশীতল নিচ্ছিলাম। বাতাস। আর ঠিক তখনই একই সাথে আমার ঘরটা সাথে একটা ঘটল তীব্র সেই কাঁচা চরম রক্তের গন্ধ ছড়িয়ে পড়ল। আতঙ্কের মুহূর্তটি, আমি যা একটু আমি ভরকে গল্পের গিয়ে শুরুতেই বলেছি। জলিল সাহেবের বেডের দিকে তাকালাম। সেই উল্টো পায়ের পাতা দেখলাম আর উনি ঘাড়ের উপর বিছানায় সেই একদম হিমশীতল সোজা হয়ে ফিসফিসানি। বসে আছেন। ভয়ে আমার ওনার পুরো মাথার শরীর সেই অবশ সাদা হয়ে গিয়েছিল। ব্যান্ডেজটা সম্পূর্ণ রক্তে আমি ভিজে চিৎকার করার লাল চেষ্টা হয়ে গেছে, করলাম, কিন্তু আমার গলা আর দিয়ে সেই কোনো রক্ত আওয়াজই বের টুকটুক হলো না। করে ওনার যেন গায়ের কেউ চাদরের উপর পড়েছে। আমার শ্বাসনলীটা ভেতর আমি থেকে ভয় চেপে পেয়ে ধরেছে। সিট থেকে উঠে দাঁড়িয়ে বললাম, সবচেয়ে অদ্ভুত জলিল এবং সাহেব, ভয়ঙ্কর ব্যাপার আপনার ছিল, ব্যান্ডেজ দিয়ে তো রক্ত আয়নার পড়ছে, ভিতরে আমি সেই কি মুখহীন ডাক্তার জিনিসটা ডাকবো? শরীর থেকে একটা তীব্র উনি কোনো কথা বললেন না, কাষ্টিয়া পচা শুধু চর্বির ওনার গন্ধ মাথাটা বের হচ্ছিল। খুব ধীর গতিতে আমার দিকে আমি ঘোরালেন। স্পষ্ট দেখতে পাচ্ছি ওনার মুখের চামড়াগুলো আয়নার কেমন যেন ভিতরে ফ্যাকাশে আমার নিজের আর নীলচে হয়ে হাত গেছিল। পা ধীরে ধীরে ঠিক তখনই মোচড়াতে শুরু করেছে। ঘরের দেয়াল ঘড়ির কাঁটাগুলো যেন উল্টো ঘুরতে শুরু আয়নার করলো, ভেতরে আমি আর ওনার তীব্র ব্যান্ডেজের যন্ত্রণায় ভেতর ছটফট থাকা করছি। হাজার হাজার মাছি অথচ বের হতে লাগলো, বাস্তবে যা আমি একদম কাঠের মতো সোজা গল্পের হয়েই প্রথমেই দাঁড়িয়েছিলাম। বলেছিলাম। হঠাৎ ওনার করে সেই বরফ শীতল ড্রেসিং টেবিলের ওপর রাখা কঙ্কাল একটা সার হাতটা দিয়ে কাচের আমার বয়াম মুখ নিজে নিজে চেপে থেকেই ধরায় মেঝেতে ভয়ে পড়ে আমার চুরমার শরীর হয়ে অবশ হয়ে গেল। গেল। আমি সেই হাত পা শব্দে ছোড়ার চেষ্টা আমার করছিলাম, ঘরের ভেতরটা কিন্তু আমার মনে ঘরের ভেতরে হচ্ছিল জড়তা আমার শরীরের কিছুটা উপর কাঁপছে। কয়েকশো কেজির কোনো আমি ক্যামেরা অদৃশ্য অন করে পাথর আর ট্রাইপডটা চেপে ওপরে বসে রেখে আছে। জানালা দিকে দৌড় দিলাম। ওনার সেই চোখহীন কোটর দুটো আমি আমার একদম ঘরের মুখের মেইন কাছে দরজার নিয়ে কাছে এসে পৌঁছানোর আগেই ওনার চোয়ালটা খাটটার ঝুলিয়ে নিচ থেকে ফিসফিসে একটা বললেন, খসখস শব্দ হলো। চল তুই আর আমি তাকিয়ে মিলে দেখলাম ওনাকে চারটে ডেকে নিয়ে মানুষের আসি। হাত, যেগুলোর নখ উপরে ফেলা, ওনার গায়ের সেই ও পচা লাশের আঙুলগুলো গন্ধ ভাঙা, আমার ফুসফুস সেগুলো অবশ করে দিচ্ছিল। মেঝেতে লিপ্ট থাকা ঠিক সাপ তখনই বা খিড়কিটির ওনার মতো খামচে দ্রুত ধরার বেগে হাতের হেঁটে নখগুলো এসে আমার চামড়া ভেদ দরজার করে ভেতরে চৌকাঠটা ঢুকতে আটকে শুরু দিল। করলো। পিছন আমি থেকে বুঝতে তাকালাম, পারছিলাম আর ড্রেসিং কয়েক সেকেন্ড টেবিলের এভাবে সেই থাকলে ভাঙা আমার আয়নাটা দম থেকে আটকে তখন আমি থক এখানেই থেকে মারা যাব। কালো রঙের একটা তরল ফিনকি দিয়ে বের হচ্ছে। আমি আর সেই তখন ফাটলগুলোর আমার ভেতর মনের থেকে সমস্ত শক্তি এক ডজনখানেক করে সাদা চোখ চোখ বন্ধ করে আমার দিকে মনে মনে একদৃষ্টিতে সূরা ইখলাস তাকিয়ে পড়তে আছে। লাগলাম। কিন্তু যখন ঘরটার আমার তাপমাত্রা সূরা তখন ইখলাস পড়া এত শেষ কমে হলো, আসছে, আমার হাসপাতালের চোখে করিডোর পানি দিয়ে জমে আসছিল। কার যেন ভারী বুটের জুতা পরিহিত পায়ের আওয়াজ আমি গেল বুঝলাম খটখট করে। সদর দরজার দিক দিয়ে সেই আওয়াজটা বের হয়ে আসা দরজার অসম্ভব। কাছে আসতেই এক পলকে কিন্তু আমি আমার কোনো মুখের কিছু না উপর থেকে ভেবেই সেই ঘরের বরফ শীতল পিছনের হাতের দিকে বাঁধন ওই হালকা হয়ে ভাঙা গেল জানালার দিকে ছুটে গেলাম এবং কেবিনের দোতলা লাইটটাও জ্বলে থেকেই উঠলো। অন্ধের মতো ঘরের ভেতরে সেই নিচে মাছি আর গড়িয়ে পচা গন্ধ পড়লাম। এক সেকেন্ডের মধ্যে নিচে একটা গায়েব হয়ে গেল। ময়লার স্তূপ ছিল, দরজা খুলে ডাক্তার আর আমার একজন হাত নার্স কোনোটাই ভেতরে ভাঙেনি। ঢুকলেন। কিন্তু আমি তার তখন হাতটা মেঝেতে পড়ে মুচকি হাঁপাচ্ছিলাম। আর কাছে পিঠে ডাক্তারবাবু কেটে আমাকে যায়। ওভাবে দেখে চমকে যখন আমি উঠে জিজ্ঞেস রক্তাক্ত করলেন, অবস্থায় আপনার ওই কি কোণের হয়েছে? উপর ল্যাম্পপোস্টের আপনি আলোর এখানে নিচে মেঝেতে এসে এমন আছড়ে করে পড়ে পড়লাম। আছেন কেন? তখন স্থানীয় আমি দুই কাঁপতে তিনজন কাঁপতে দোকানদার আমাকে উদ্ধার জলিল করে। সাহেবের বেডের দিকে আঙ্গুল দিয়ে ইশারা কাঁপতে করলাম এবং বললাম, যখন ওনার তাদেরকে ওই ব্যান্ডেজ লাল দিয়ে রক্ত, দলনটার মাছি কথা বললাম, এসব বলতেই তারা একে অপরের ডাক্তার দিকে বাবু তাকালো। আর নার্স আমার ইশারা একজন করা বেডের বয়স্ক দিকে মহিলা তাকিয়ে থমকে দোকানদার গেলেন। দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আমি চোখ বাবা, মেলে তাকিয়ে দেখলাম তুমি কোন বেডটা বাড়ি একদম থেকে ফাঁকা, লাগতেছো? ওই চাদরটাও লাল সুন্দর করে বাড়িতে গোছানো পাকিস্তান এবং আমলের সেখানে ফোন কেউ ঠিক নেই। তাই তখন থেকেই ডাক্তারবাবু বেশ গম্ভীর গলায় বললেন, ওইটার ভেতরে কোনো সাইমন সাহেব, দোতলা নেই। আপনি হয়তো ঘুমে কোনো প্রদত্ত ভুল স্বাদের দেখেছেন। একটা ভূমিকম্পে এই বেডের ওই পেশেন্ট বাড়ির জলিল ছাদ সাহেব তো আর দোতলা আজ ধসে বিকেল পড়েছিল। 4টাতেই অপারেশন এখন শুধু থিয়েটারে মারা গেছেন। নিচের দেওয়ালটুকু ওনার খাড়া ডেড গেছে। বডি তো সন্ধ্যার আগেই ওনার আমি আর ফ্যামিলি এক নিয়ে মুহূর্তও গেছে। সেখানে দেরি করিনি। এই কেবিনে রাতে পরদিন কোনো সকালে নতুন আমার পেশেন্ট এক বন্ধুর আসেইনি। সাথে নিয়ে ওই গলিতে আবার তারপর গিয়েছিলাম। আমি আর কোনো কথা বলতে পারিনি। আমার ক্যামেরা পরদিন উদ্ধার করতে। সকালে খালুকে অন্য যা হাসপাতালে দেখলাম, শিফট করার ব্যবস্থা তা করি। দেখে আমার মাথার চুল খারাপ আজ হয়ে প্রায় গিয়েছিল। 2 বছর হয়ে গেছে এই ঘটনার। সেখানে কোনো কিন্তু দোতলা আজও বাড়ি নেই। মাঝরাতে যখন শুধু আমি একটা কোনো ভাঙা দেয়াল। দেয়াল ঘড়ির দিকে সেই টিক টিক দেয়ালের শব্দ কোণ শুনি, ঘেঁষে আমার মাটির বুকের উপরে ভেতরটা আমার কেঁপে ওঠে। ক্যামেরা আর ট্রাইপডটা মনে হয় অক্ষত অবস্থায় এই পড়েছিল। বুঝি ঘড়ির এই কাঁটা ছিল ভাই আবার আজকের ঘটনা। উল্টো দিকে ঘুরতে আশা শুরু করছি করবে আজকের ঘটনা আপনাদের আর ভালো লেগেছে। আমার কানে যদি ভালো লাগে আপনাদের কানের অবশ্যই কাছে like কেউ করুন, ফিস share ফিস করুন। করে সে বলবে, এবং দেখা হবে সাইমন পরবর্তী কোন এপিসোডে। আয়, তুই আমার সাথে আয়। বিদায়, আল্লাহ হাফেজ। এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে।